আশা করি গল্পটি শুনে আপনার ভালো লাগবে। সরখাগড়ার পেছনে একটা বস্তা পড়েছিল, যেটা ভেজা ছিল আর কাদায় মাখামাখি হয়েছিল। সেটা দেখে মনে হচ্ছিল যেন কেউ এখনই ওটাকে ওখানে ফেলে দিয়ে গেছে। অর্জুন ঠিক সেই মুহূর্তেই ওখানে থামল, যখন সে তার মায়ের সমাধির সামনে ধূপকাঠি জ্বালানোর জন্য নিচু হচ্ছিল। সে সেখানেই থমকে গেল, আর তার বুক ধড়ফড় করতে লাগল, কারণ সেই শান্ত জায়গায়, যা শুধু মৃতদের জন্য ছিল, সেখানে স্পষ্টতই কিছু একটা নড়াচড়া করছিল। সেটা বাতাস ছিল না। শ্মশানের বাতাস সাধারণত লম্বা আর একঘেয়েভাবে বয়। ইউক্যালিপটাস গাছের ভেতর দিয়ে যাওয়ার সময় এমন শব্দ করত যেন কেউ লম্বা দীর্ঘশ্বাস ফেলছে। কিন্তু এই শব্দটা ছিল আলাদা। এটা ছিল একটা দুর্বল আর গোঙানির শব্দ, সুতোর মতো সরু, কিন্তু ১১ বছরের অর্জুনের শিরদাঁড়ায় হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গল্পে এগিয়ে যাওয়ার আগে দয়া করে আমাকে জানান যে আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন। নিজের মতামত নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। অর্জুন ঢোক গিলল। ধূপকাঠি ধরা অবস্থায় তার হাত বুড়িভাবে কাঁপছিল। সে ভয়ের চোটে এক কদম পিছিয়ে গেল, কিন্তু তার নজর রাস্তার ধারে পড়ে থাকা ওই বস্তাটা থেকে সরল না। সেই বাচ্চার মাথায় ভূতের সেই সব গল্প তাজা হয়ে উঠল, যা বড়রা প্রায় বাচ্চাদের ভয় দেখানোর জন্য শোনাত। সন্ধ্যার সময় শ্মশানের পরিবেশ এমনিতেই ভীতিপ্রদ থাকে। তার উপর আজ সময়ের আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার ফলে আকাশ কালো হয়ে গিয়েছিল, আর ভেজা মাটি ও ধূপকাঠির গন্ধ মিলেমিশে দমবন্ধ করা এক পরিস্থিতির সৃষ্টি করছিল। অর্জুন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে শুধু মাকে ধূপকাঠি দেখিয়েই সাথে সাথে বাড়ি ফিরে যাবে, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। সে সেখানেই জমে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। ওই গোঙানির শব্দ আবার শোনা গেল, এবার আগের চেয়ে বেশি স্পষ্ট আর জোরালো ছিল, যার সাথে একটা ভারী নিঃশ্বাস যুক্ত ছিল, যেন কেউ জলে ডুবে যাচ্ছে। অর্জুন এতটাই ভয় পেয়ে গেল যে তার কান ভোঁ ভোঁ করতে লাগল, আর বুক এত জোরে ধরফর করতে লাগল যেন হৃৎপিণ্ডটা বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। সে পেছনে ফিরে তাকাল, কিন্তু শ্মশান পুরোপুরি জনশূন্য ছিল। উঁচু নিচু পুরনো কবর, ঝাপসা অক্ষরের পাথর আর জংলি ঘাস ছাড়া সেখানে কোনো মানুষ উপস্থিত ছিল না। যদি কেউ সত্যিই বিপদে পড়ে থাকে, তবে অর্জুন ছাড়া তাকে সাহায্য করার মতো সেখানে আর কেউ ছিল না। অর্জুন সমস্ত সাহস সঞ্চয় করল এবং ধীরে ধীরে নাখুল কাটাঝোপের ঝোপের দিকে পা বাড়াল। তার প্রতিটি কদম স্বাভাবিকের চেয়ে ১০ গুণ ভারী মনে হচ্ছিল। যখন সে বস্তা থেকে ১ হাত দূরত্বে পৌঁছাল, তখন সে নিচু হল এবং তার কাঁপতে থাকা আঙুল দিয়ে বস্তার মুখটা একটুখানি খুলল। আর সেই মুহূর্তেই অর্জুন যেন পাথরের মূর্তিতে পরিণত হল। ভেতরে তেমন কিছু ছিল না যা সে ভয়ঙ্কর সব গল্পে ভেবেছিল। সেখানে এক তরুণী মহিলা ছিলেন, যার পেট বেশ বড় ছিল। তিনি গর্ভবতী ছিলেন। তার শরীর ভীষণ দুর্বল ছিল। রক্তাল্পতায় মুখ সাদা হয়ে গিয়েছিল, চুল কপালে লেপ্টে ছিল, আর জামাকাপড় কাদা ও রক্তে মাখামাখি হয়েছিল। তার ঠোঁট ঠান্ডায় নীল হয়ে গিয়েছিল, আর শরীর কাঁপছিল। তার নিঃশ্বাস এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল এক মুহূর্ত দেরি হলে সব শেষ হয়ে যাবে। তার ফোলা পেট বুড়িভাবে সংকুচিত হচ্ছিল, আর মাটিতে বৃষ্টির জলের সাথে গোলাপি রঙের তরল পদার্থ গড়িয়ে পড়ছিল। অর্জুন ঝটকা দিয়ে পেছনে সরে গেল। তার মাথা শূন্য হয়ে গেল। সে তার জীবনে আগে কখনো এমন কিছু দেখেনি। বস্তির গরিব বাচ্চারা অনেক কিছু দেখে, কিন্তু এটা প্রথমবার যখন সে জীবন আর মৃত্যুর মাঝখানের এই সূক্ষ্ম রেখাটিকে এত কাছ থেকে দেখছিল। তার গলা বুঝে এলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আওয়াজ বেরোল না। তার মাথায় শুধু একটাই চিন্তা এলো, পালাও, জলদি বাড়ি পালাও, দরজা বন্ধ করে দাও, আর এই সব ভুলে যাও। কিন্তু যেই সে যাওয়ার জন্য ঘুরল, তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। এটা ঠিক তেমনই এক রাত ছিল যেমনটা ১১ বছর আগে ছিল, যখন অর্জুন কিছুই জানত না, আর তার মা এক জরাজীর্ণ কুঁড়ে ঘরে ভাঙা খাটে যন্ত্রণায় ছটফট করছিল। তার দিদিমা লোকজনকে ডাকতে দৌড়েছিলেন, প্রতিবেশীরা এদিক ওদিক ছুটছিল, কিন্তু অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতে পারেনি। তার মা অসহ যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পেছনে ফেলে গিয়েছিলেন ৩ বছরের কম বয়সী একটি বাচ্চা আর সাদা চুলের এক বৃদ্ধা দিদিমা। সেই রাতটাও ঠিক আজকের মতোই ছিল। তেমনই ভেজা মাটির গন্ধ, বৃষ্টির শব্দ আর অসহায়ত্বের সেই একই অনুভূতি, সব কিছু একই রকম ছিল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুঠি এত জোরে বন্ধ হলো যে নখ তালুতে গেঁথে গেল। সে ভালো করেই জানত মা ছাড়া বড় হওয়ার যন্ত্রণা কী, আর যদি সে আজ ওখান থেকে পালিয়ে যায়, তবে ওই মহিলার পেটে বাড়তে থাকা বাচ্চাটাও হয়তো অর্জুনের মতোই বড় হবে, অথবা সে দুনিয়া দেখার সুযোগই পাবে না।
এই চিন্তা অর্জুনের বুকে এক চিনচিনে ব্যথা সৃষ্টি করল। না, আমি একে এভাবে ছাড়ব না, সে নিজের মনে ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর এতটাই ধীর ছিল যে সে নিজেও সেটা খুব কষ্টে শুনতে পাচ্ছিল। অর্জুন আবার সেই মহিলার দিকে ঝুঁকল। তার চোখ দুটো সামান্য খোলা ছিল। ক্লান্তি আর দুর্বলতার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু সেই ছোট্ট একটি মুহূর্তে ওই চোখগুলো অর্জুনের চোখের দিকে তাকালো। সেখানে কোনো শব্দ ছিল না, ছিল শুধু এক মুমূর্ষ মানুষের নিরুপায় আরতি। সেই রাতে 3টে জীবনের ভাগ্য নির্ধারণের জন্য ওটুকুই যথেষ্ট ছিল। অর্জুন এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছনে ফিরল। সে শ্মশান থেকে বেরোনোর কাঁচা রাস্তায় পাগলের মতো দৌড়াতে লাগল। পায়ে হাঁটুর ওপর পর্যন্ত কাদা ছিটকে আসছিল, আর বুকটা ফেটে যাওয়ার মতো ধরফর করছিল। তার মাথায় সেই সময় শুধু একটা নাম ছিল, তার দিদিমা শান্তিদেবী। তিনি এমন এক মহিলা ছিলেন যিনি সারা জীবন গ্রামে ধাইয়ের কাজ করেছিলেন, কিন্তু এখন বয়স বেড়ে যাওয়ায় আর শরীর খারাপ থাকায় তিনি এই কাজ ছেড়ে দিয়েছিলেন। সে দৌড়াতে দৌড়াতে কাঁদছিল। মুখে বৃষ্টির জল আর চোখের জল একসাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। তার ভয় হচ্ছিল পাছে দেরি না হয়ে যায়, ভয় হচ্ছিল পাছে দিদিমা আসতে না বলে দেন। তার ভয় হচ্ছিল যে যখন সে ফিরে আসবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বেশি অর্জুনের এই ভয়টা হচ্ছিল যে তাকে আবারও হয়তো সেই লাচারি আর অসহায়ত্বের অনুভূতির সাথে সারা জীবন কাটাতে হবে। শ্মশান থেকে তার বাড়ির রাস্তাটা বড়জোর 1 কিলোমিটারের ছিল, কিন্তু সেই সময় অর্জুনের কাছে ওটা এক জীবনকাল লম্বা মনে হচ্ছিল। তার বিন্দু মাত্র ধারণা ছিল না যে যেই মুহূর্তে সে দিদিমাকে ডাকার জন্য শ্মশান থেকে দৌড়েছিল সেই মুহূর্তেই নিয়তির চাকা ঘুরে গিয়েছিল। এই কাহিনী তার জীবনকে চিরকালের জন্য বদলে দিতে চলছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে অর্জুনের বাড়ির কাঠের দরজা সজোরে খুলে গেল। শান্তিদেবী কেরোসিন তেলের পিদিমের হালকা আলোয় একটা পুরনো জামা সেলাই করছিলেন। তখনই তিনি চমকে গিয়ে ওপরের দিকে তাকালেন। তিনি দেখলেন তার নাতি দরজায় দাঁড়িয়ে আছে। সে পুরোপুরি ভিজে গিয়েছিল আর তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই অর্জুন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার কান্নার আওয়াজ খুব জোরে ছিল, আর দৌড়ানোর কারণে সে বুড়িভাবে হাঁপাচ্ছিল। দিদিমা, শ্মশানের পাশে একটা বস্তার ভেতর কোনো এক মহিলা বাচ্চা হওয়ার সময় হয়েছে। অর্জুন থেমে থেমে কথাগুলো বলল। তার এই ভাঙা ভাঙা শব্দগুলো শান্তিদেবীর বুকে হাতুড়ির খায়ের মতো লাগল। তিনি এক মুহূর্তের জন্য একদম শান্ত হয়ে গেলেন। 70 বছরের বেশি জীবন দেখা ওই মহিলার চোখে একটা অস্থিরতা দেখা দিল। তিনি তাকে কোনো বাড়তি প্রশ্নও করলেন না, আর কোনো বিপদে পড়ার জন্য বকাঝকাও করলেন না। তিনি নিঃশব্দে উঠলেন এবং দেয়ালে টাঙানো একটা পুরনো কাপড়ের থলে তুলে নিলেন। এটা সেই থলে ছিল যা তিনি ধাইয়ের কাজ ছাড়ার পর থেকে আর কখনো হাত দেননি। চল, তিনি শুধু এটুকুই বললেন, আর দুজনে, দিদিমা আর নাতি, আবার বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন। কাঁচা রাস্তা এখন কাদায় ভরে গিয়েছিল, আর প্রতি কদমে গোড়ালি পর্যন্ত ধেবে যাচ্ছিল। শান্তিদেবী বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর তার পা এখন আগের মতো মজবুত ছিল না। তাও তিনি দাঁতে দাঁত চেপে এগিয়ে চললেন। অর্জুন তার সাথে সাথে চলছিল। সে টর্চ জেলে রাস্তা দেখাচ্ছিল, আর যখনই দিদিমার পা পিছলে যাচ্ছিল সে তাকে সাহস দিচ্ছিল। সেই সময় ওই বাচ্চার মনে ভয়ের কোনো জায়গা ছিল না। তার মনে শুধু একটাই চিন্তা বারবার আসছিল, যে তারা কি সময়মতো পৌঁছাতে পারবেন। যখন তারা শ্মশানে ফিরে এলেন তখন ওখানকার দৃশ্য দেখে অর্জুনের বুক কেঁপে উঠল। বস্তার ভেতর ওই মহিলা আগের চেয়েও বেশি দুর্বল হয়ে গিয়েছিলেন, আর তার গোঙানি এখন কেবল চাপা আওয়াজ হয়েই রয়ে গিয়েছিল। শান্তিদেবী এক নজরে পরিস্থিতি বুঝে নিলেন। জলের থলি অনেক আগেই ফেটে গিয়েছিল। প্রসব বেদনা খুব তীব্র ছিল। যদি এখনই কিছু না করা হয় তবে মা ও বাচ্চা দুজনেরই প্রাণের ঝুঁকি ছিল। অর্জুন দিদিমাকে খুব দ্রুত কিছু বলতে শুনল। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল, কিন্তু কাঁপছিল না। বেটা, ভয় পাস না, আমি যেমনটা বলছি তেমনটা কর, এক এক করে। অর্জুন জোরে জোরে মাথা নাড়ল। বৃষ্টির জল আর চোখের জল একসাথে ঝরছিল। 11 বছরের সেই ছেলেকে সেই মুহূর্তে বাকি সব অসহায়ত্বের তুলনায় অনেক বেশি সাহসী হতে হল। শান্তিদেবী নিজের পুরনো বর্ষাতি কোটটা খুলে উঁচু জায়গার ওপর পেতে দিলেন, যা তিনি খুঁজে পেয়েছিলেন, এবং ওই মহিলাকে বস্তার ভেতর থেকে বাইরে বের করে আনলেন। অর্জুন তার রোগা শরীর দিয়ে তাদের বৃষ্টি থেকে বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়ে গেল। যদিও সে নিজে ঠান্ডায় কাঁপছিল, কিন্তু দিদিমা যা বলছিলেন সে তাই করছিল। সে তোয়ালে দিল, টর্চ ধরল, পিঠ সামলাল, আর হাত ধরে থাকল। কোনো শব্দই বাড়তি ছিল না, আর কোনো কাজই ভুল ছিল না। উপরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল,
যার আলোয় ওই মহিলার ফ্যাকাশে মুখ আর শান্তিদেবীর ঘামে ভেজা মুখ দেখা যাচ্ছিল। প্রসব যন্ত্রণায় ওই মহিলা বারবার কেঁপে উঠছিলেন, আর তার শরীর শক্ত হয়ে যাচ্ছিল। কখনো কখনো তিনি অর্জুনের হাত জোরে চেপে ধরছিলেন। তার নখ অর্জুনের চামড়ায় গেঁথে যাচ্ছিল, কিন্তু অর্জুন চিৎকার করল না। সে শুধু ঠোঁট কামড়ে দিদিমার দিকে সাহায্যের দৃষ্টিতে চেয়ে রইল। হিম্মত হারাস না বেটি, আর একটু, আর একটু। শান্তিদেবী তাকে সান্ত্বনা দিচ্ছিলেন আর নিজের কাজ করছিলেন। তার গলার স্বর ভারী হয়ে গিয়েছিল, কিন্তু তাতে একটু ঘাবড়ে যাওয়ার লক্ষণ ছিল না। সময় খুব ভয়ঙ্কর গতিতে পার হচ্ছিল। প্রতিটা মিনিট 10 গুণ লম্বা মনে হচ্ছিল। অর্জুন জানত না কতটা সময় পার হয়ে গেছে। তার শুধু এটুকু মনে ছিল যে তার পা অবশ হয়ে গিয়েছিল, হাত থরথর করে কাঁপছিল। বৃষ্টির জলের কারণে তার চোখ জ্বালা করছিল। তখনই হঠাৎ কান্নার একটা আওয়াজ প্রতিধ্বনিত হল। খুব জোরে না, কিন্তু একদম পরিষ্কার। ওটা একটা দুর্বল ডাক ছিল, কিন্তু এতটাই প্রভাবশালী যে তা বৃষ্টির শব্দ আর সেই ভয়ঙ্কর নিস্তব্ধতাকে চিরে দিল। অর্জুন হকচকিয়ে গেল। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর সে কান্নার আওয়াজ ধীরে ধীরে জোরালো আর শক্তিতে ভরপুর হয়ে উঠল। এক নতুন প্রাণ জন্ম নিয়েছিল সেই ঠান্ডা শ্মশানের মাঝে, সেই ঝোড়ো রাতে, যার খবর আর কারো কাছে ছিল না। অর্জুন কাঁদতে লাগল, এবার ভয়ের কারণে নয়, বরং স্বস্তি আর খুশিতে। তার মনে হল সে তার চোখের সামনে বিশাল কিছু ঘটতে দেখেছে। শান্তুদেবী বাচ্চাটিকে কাপড়ে জড়ালেন আর মায়ের বুকে দিলেন। মহিলার চোখ থেকে জলের ধারা বইছিল। তিনি শুধু সেই দুজনকে, দিদিমা ও নাতিকে, এমন দৃষ্টিতে দেখছিলেন যাতে ছিল অসীম কৃতজ্ঞতা। কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকল না। শান্তিদেবীর ভ্রু কুঁচকে গেল, কারণ রক্ত অনেক বেশি ঝরছিল। মা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন আর তার নিঃশ্বাস স্থির হয়ে আসছিল। যদি তাকে অবিলম্বে হাসপাতালে না নিয়ে যাওয়া হয়, তবে অত্যাধিক রক্তক্ষরণের কারণে তার প্রাণ চলে যেতে পারত। অর্জুন, দৌড়া! দিদিমা ঘাবড়ে গিয়ে বললেন। রাস্তায় যা, আর যেভাবেই হোক কোনো মানুষ বা গাড়ি খুঁজে আন। অর্জুন কোনো উত্তর দিল না। সে এক ঝটকায় উঠে বৃষ্টির মধ্যে দৌড়ে বেরোল। সে কাদায় পিছলে গেল, কিন্তু আবার উঠে দৌড়াতে লাগল। এবার তার না তো অন্ধকারকে ভয় করছিল, না শ্মশান বা ভূতকে। তার মাথায় শুধু সেই বাচ্চার ছবি ছিল যে এইমাত্র মায়ের কোলে কেঁদে উঠেছে, আর একটাই চিন্তা ছিল যে যেভাবেই হোক এদের বাঁচাতে হবে। প্রায় আধ ঘন্টা পর যখন গ্রামের কিছু লোক আর প্রথম একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালো, তখন ওই মহিলাকে শ্মশান থেকে বাইরে বের করে আনা হলো। গাড়ির আলোগুলো সেই কাদামাখা রাস্তাটিকে আলোকিত করে দিল, যে আলোয় দিদিমা আর নাতিকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। তারা দুজনেই পুরোপুরি ভেজা আর স্তব্ধ ছিলেন। কেউ তাদের নাম জিজ্ঞাসা করল না, কেউ জানত না তারা কারা। সবকিছু স্বপ্নের মতো খুব তাড়াতাড়ি হয়ে গেল। যখন লোকজনের সেই ভিড় দূরে চলে গেল, তখন শ্মশানে আবার সেই নিস্তব্ধতা নেমে এলো। বৃষ্টি এখন কমে গিয়েছিল। অর্জুন তার দিদিমার পাশে দাঁড়িয়ে রইল। দুজনে অনেকক্ষণ চুপ করে রইলেন। শেষে শান্তিদেবী তার নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন আর ধীর গলায় বললেন, জীবনে কিছু কাজ এমন থাকে যা করার পর ভুলে যেতে হয়। কারো উপকারের আশা করিস না। শুধু এটুকুই যথেষ্ট যে তুই জানিস যে তুই কাউকে তার বিপদের সময় একা ছেড়ে আসোসনি। অর্জুন মাথা নাড়ল। সে সেই রাস্তার দিকে তাকালো যেদিক দিয়ে গাড়ির আলোগুলো এইমাত্র মিলিয়ে গেল। তার মনে এক খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে জানত না যে সেই মুহূর্ত থেকে তার জীবন এক আলাদা মোড় নিতে চলেছে। এমন এক রাস্তা যা যন্ত্রণা আর অন্যায়ে ভরা ছিল, কিন্তু সেই রাস্তাই তাকে সেই সত্যের দিকে নিয়ে যেতে চলছিল যা সে অনেক পরে বুঝতে পারত। আর কোথাও দূরে সেই মায়ের কোলে যাকে এইমাত্র বাঁচানো হয়েছে, সেই নবজাতক শিশু তার ছোট্ট আঙুলগুলো দিয়ে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছিল, যেন সে অজান্তেই সেই নিয়তির সুতোটি ধরে ফেলেছে, যা সেই ঝোড়ো রাতে ওই 3 অচেনা মানুষকে চিরকালের জন্য জুড়ে দিয়েছিল। পরদিন সকালে যখন বৃষ্টি পুরোপুরি থেমে গেল, শ্মশানে আবার সেই আগের মতো শান্তি ফিরে এলো, যেন সেখানে কিছুই হয়নি। মাটি তখনও ভেজা ছিল, ইউক্যালিপটাস পাতা রাস্তায় ছড়িয়ে ছিটিয়েছিল, আর বাতাসে আর্দ্রতার গন্ধ মিশেছিল। অর্জুন প্রতিদিনের তুলনায় দেরিতে জাগল, কারণ গত রাতে সে খুব কমই ঘুমাতে পেরেছিল। সেই মহিলার ফ্যাকাশে মুখ আর বাচ্চার কান্নার শব্দ তার মাথায় বারবার ফিরে আসছিল, যার ফলে সে রাতে অনেকবার চমকে জেগে উঠেছিল। শান্তিদেবী সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলেন এবং নিঃশব্দে উনুন জ্বালিয়ে দলিয়া তৈরি করছিলেন। তার মুখ ক্লান্ত মনে হচ্ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত শান্তি ছিল। দুজনে চুপচাপ প্রাতরাশ করলেন। কেউ কালকের রাতের ব্যাপারে কোনো কথা বললেন না।
এমনটা এই জন্য নয় যে তারা ভুলে গিয়েছিলেন, বরং এই জন্য কারণ তারা দুজনেই বুঝতেন যে কিছু কাজ করার পর সেগুলো নিয়ে বারবার আলোচনা করার প্রয়োজন নেই। অর্জুন ভিড়ের মধ্যে দিদিমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সে নিজের মনে একটা খালি ভাব অনুভব করছিল, যেন সে এমন কোনো সীমা অতিক্রম করে ফেলেছে যা সে নিজেও ঠিকভাবে বুঝতে পারছে না। দুপুর নাগাদ বস্তিকে শোরগোল শুরু হলো। গুজব বাতাসের মতো ছড়িয়ে পড়ল যে ফুলপুর শহরের এক ধনী মহিলাকে রাতে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল, আর আশঙ্কাজনক অবস্থায় তিনি এক বাচ্চার জন্ম দিয়েছেন। কেউ বলছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কেউ বলছিল তাকে দুষ্কৃতীরা ক্ষতি করেছে। প্রত্যেকে নিজের নিজের কথা বলছিল, কিন্তু আসল কাহিনী কারও জানা ছিল না। অর্জুন এই কথাগুলো শুনল। তার বুকে এক হালকা চিনচিনে ব্যথা অনুভব হল, কিন্তু সে কিছু বলল না। তার কাউকে এটা বলার প্রয়োজন ছিল না যে সে কি করেছে, অন্তত এখন তো নয়ই। সেদিন সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটি চকচকে কালো রঙের গাড়ি এসে থামল। অর্জুন দূর থেকে দেখছিল যখন সে তার দিদিমার ভেজা শাড়িগুলো আবার শুকাতে সাহায্য করছিল। গাড়িটি বেশিক্ষণ দাঁড়াল না। ভালো পোশাক পরা অনেক লোক নামল। তাদের মুখ গম্ভীর ছিল, আর তারা খুব তাড়ার মধ্যে ছিল। কেউ সোজা ভেতরে গেল, তো কেউ বাইরে দাঁড়িয়ে অনবরত ফোনে কথা বলছিল। তাদের উপস্থিতি সেই ছোট্ট হাসপাতালের পরিবেশকে গুরু গম্ভীর করে তুলেছিল। অর্জুন আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্যটি কৌতূহল আর সামান্য দ্বিধার সাথে দেখছিল। সে আমিরি আর গরিবের ব্যাপারে খুব বেশি বুঝত না, কিন্তু সে জানত যে এই গাড়িগুলো তার আর তার দিদিমার দুনিয়ার অংশ নয়। কিছুক্ষণ পর হাসপাতালের দরজা খুলল, আর এক বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল, যা রাতের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছিল। এক তরুণী মহিলা সেই বাচ্চাটিকে নিয়ে বাইরে এলেন, যার চারপাশে অনেক লোক ছিল। অস্তগামী সূর্যের আলো সেই বাচ্চার গোলাপি মুখের ওপর পড়ছিল। তাকে খুব সজীব দেখাচ্ছিল, সেই দুর্বল প্রতিচ্ছবি থেকে একদম আলাদা, যা অর্জুন জন্মের সময় দেখেছিল। অর্জুন অজান্তেই হেসে দিল। সেই মুহূর্তে তার স্বস্তি বোধ হলো। তার মনে হলো অন্তত তারা বেঁচে আছে, আর এটাই যথেষ্ট। দূরে দাঁড়িয়ে থাকা সেই রোগা পাতলা ছেলেটির ওপর কারো নজর গেল না। কেউ এটা জিজ্ঞাসা করল না যে তাদের কে বাঁচিয়েছিল। তারা একে অপরের সাথে হাত মেলাচ্ছিল, উপদেশ দিচ্ছিল, আর তড়িঘড়ি ফোন কল করছিল। অর্জুন কিছুক্ষণ তাকিয়ে দেখল এবং তারপর তার দিদিমার হাত ধরে বাড়ির দিকে হাঁটা দিল। শান্তিদেবী কিছু বললেন না। তিনি শুধু ধীরে ধীরে তার পেছনে চলতে থাকলেন। তার পিঠটা আগের চেয়ে একটু বেশি ঝুঁকে গিয়েছিল। আশা দিনগুলো চুপচাপ কেটে গেল। তাদের জীবন আবার আগের মতো হয়ে গেল, দারিদ্র্যে ভরা কিন্তু পরিচিত। অর্জুন স্কুলে যেতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে দিদিমাকে রান্নাঘরে সাহায্য করত, আর কখনো কখনো তার মায়ের কবরে ধূপকাঠি জ্বালাতে শ্মশানে যেত। শুধু একটাই পরিবর্তন এসেছিল। যখনই সে সেই সরখাগড়ার ঝোপের পাশ দিয়ে যেত, তার বুকটা হালকা কেঁপে উঠত, যেন সেখানে কোনো অদৃশ্য চিহ্ন রয়ে গেছে। এক সকালে শান্তিদেবী অসুস্থ হয়ে পড়লেন। যদিও অসুখটা প্রাণঘাতী ছিল না, কিন্তু তা এতটাই ছিল যে তাকে অনেক দিন বিছানায় থাকতে হলো। অর্জুন স্কুল যাওয়া ছেড়ে দিল, আর বাড়িতে থেকে তার দেখাশোনা করতে লাগল। গভীর রাতে যখন তিনি বুড়িভাবে কাশতেন, তখন অর্জুন তার পাশে বসে তার দুর্বল হাতগুলো মালিশ করে দিত। তার মন দুশ্চিন্তায় ভরে থাকত। সে অনুভব করল যে দিদিমা খুব অল্প সময়ে অনেক বুড়ো হয়ে গেছেন। সেই ঝোড়ো রাতটা যেন তার বেঁচে থাকা সমস্ত শক্তিটুকু নিংড়ে নিয়েছিল। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, শান্তিদেবী অর্জুনকে নিজের কাছে ডাকলেন। তার কণ্ঠস্বর আগের চেয়ে দুর্বল ছিল, কিন্তু চোখে এক উজ্জ্বলতা ছিল। অর্জুন, তিনি ধীরে ধীরে বললেন, হয়তো পরে তোর মনে হতে পারে যে তোর সাথে অন্যায় হয়েছে। হয়তো তুই ভাববি যে যদি সেদিন আমরা ওই ঝামেলায় না পড়তাম, তবে আজ অবস্থা হয়তো আরও ভালো থাকত। অর্জুন সাথে সাথে মাথা নাড়ল। তার গলা বুঝে এলো, আমার কোনো আক্ষেপ নেই। শান্তিদেবী একটা হালকা হাসি দিলেন। আমি জানি, কিন্তু মনে রাখিস, যাকে বাঁচানো হয় সে যে সবসময় তোকে সাহায্য করতে আসবেই তার কোনো মানে নেই। দুনিয়াটা এমনই, পুণ্য এই কারণেই করা হয় না যে তার বিনিময়ে কিছু পাওয়া যাবে। অর্জুন নিজের মাথা নিচু করে নিল, আর বিছানার ধারটা জোরে চেপে ধরল। সে দিদিমার পুরো কথাগুলো বুঝতে পারছিল না, কিন্তু সে তার কণ্ঠস্বরে লুকিয়ে থাকা এক গভীর দুঃখ অনুভব করতে পারছিল, যেন তিনি তার নাতির সামনে এক কাঁটা ভরা লম্বা পথ আগেই দেখতে পেয়ে গেছেন। সেই মহিলা আর তার পরিবার হাসপাতাল থেকে চলে গিয়েছিল। তারা সেই এলাকা সব সময়ের জন্য ছেড়ে চলে গিয়েছিল। তারা সেই সুস্থ বাচ্চাটিকে সাথে করে নিয়ে গিয়েছিল, কোনো বার্তা ছাড়াই এবং কোনো চিহ্ন না রেখেই। তারা যেটুকু দ্রুত এসেছিল ততটাই দ্রুত চলে গেল। তারা পেছনে ফেলে গেল এমন এক কাহিনী যা শুধু কুটি কয়েক লোক জানত,
আর এমন এক উপকার যার কোনো নাম ছিল না। অর্জুন তার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সেই কাঁচা রাস্তার দিকে তাকিয়েছিল যা শহরের দিকে যেত। তার মন খুব খালি অনুভূত হচ্ছিল। সে না তো টাকা চেয়েছিল আর না কোনো ধন্যবাদ, কিন্তু নিজের মনের কোনো এক গভীর কোণে সে তখনও একটি বাচ্চা মাত্র ছিল। আর প্রতিটি বাচ্চা চায় যে সে যা কিছু করেছে তা কেউ না কেউ অন্তত একবার স্বীকার করুক। কিন্তু তারপর অর্জুন নিজেকে বোঝাল যে হয়তো দিদিমা ঠিকই বলছিলেন, কিছু কাজ করে পেছনে ফেলে আসা উচিত। সে ঘরের ভেতর গেল আর উনুন জ্বালিয়ে দিদিমার জন্য দলিয়া বানাতে লাগল। গরিবী তাকে ইনসাফ বা মনে রাখার মতো বিলাসিতার ব্যাপারে বেশি ভাবার অনুমতি দিত না। সে জানত না যে এই ভুলে যাওয়াটাই আগামী অনেক বছর পর্যন্ত তার সাথে থাকবে। এটি একটি চুয়ে পড়া ক্ষতের মতো বড় হবে, আর যখন তার মনে হবে যে তার উপেক্ষা পাওয়ার অভ্যাস হয়ে গেছে, ঠিক তখনই নিয়তি হঠাৎ সেই পুরনো উপকারটিকে সবচেয়ে বেদনাদায়ক আর কঠিন উপায়ে ফিরিয়ে আনবে। সেই মহিলা আর বাচ্চাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবার পর অর্জুন লচন্দী দেবীর নদীর মতো শান্তভাবে বয়ে চলতে থাকল। শ্মশানের সেই তুফানি রাতের কথা এখন আর কেউ বলতো না। গ্রামের গুঞ্জনও দৈনন্দিন চিন্তার নিচে চাপা পড়ে গিয়েছিল। মানুষ নিজের চাষবাস আর ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সেই অদ্ভুত প্রসবের কাহিনী একটি আবছা স্মৃতি হয়ে রয়ে গেল এবং তারপর এমনভাবে গায়েব হয়ে গেল যেন তা কখনো ঘটেইনি। শান্তিদেবীর অবস্থা ধীরে ধীরে বিগড়ে যেতে থাকল। তার কাশি বাড়তে থাকল এবং খাবার খাওয়ার সময় তার হাত কাঁপত। অর্জুন খুব ভোরে ঘুম থেকে ওঠা, ডালিয়া বানানো, দিদার ওষুধ তৈরি করার পর দৌড়ে স্কুলে পৌঁছনোর অভ্যেস করে ফেলেছিল। সে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু পরিশ্রমী ছিল। শিক্ষক তার অবস্থা দেখে প্রায় তাকে ক্ষমা করে দিতেন যখন সে স্কুলে দেরিতে পৌঁছত কিংবা ঘুম পূরণ না হওয়ার কারণে ক্লাসে ঝিমত। অর্জুন কখনো কারো কাছে কোনো অভিযোগ করত না। সে শুধু এদুটুকুই চাইত যে দিদা বেঁচে থাকুক এবং প্রতি সন্ধ্যায় তার বাড়ি ফেরার অপেক্ষা করুক। এর জন্য সে সব রকমের কষ্ট সহ্য করতে রাজি ছিল। কিন্তু জীবন প্রায় মানুষকে বেশিক্ষণ শান্তিতে থাকতে দেয় না। বছরের শেষে এক সন্ধ্যায় যখন ঠান্ডা বেড়ে গিয়েছিল, শান্তিদেবী নিজের বাড়ির বারান্দায় পড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে অর্জুন প্রতিবেশীদের ডাকতে ছুটল। তারা তাকে প্রথমে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন এবং তারপর সেখান থেকে তৎক্ষণাৎ জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। ডাক্তার জানালেন যে তার ফুসফুসে গুরুতর সংক্রমণ হয়েছে এবং অনেক দিন পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হবে। অর্জুনের জন্য এটি ছিল আকাশ ভেঙে পড়ার মতো। সে তার ছেঁড়া জামা শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। তার পকেটে ছিল মাত্র কিছু ভাঁজ করা 10-20 টাকার নোট। সে এর আগে কখনো এত বড় হাসপাতালে আসেনি এবং না সে কখনো নিজের জন্য এত বড় অঙ্কের কথা শুনেছিল। সেই মুহূর্তে অর্জুন দিদার সেই কথাটি বুঝতে পারল যে নেকি বা পুণ্য দিয়ে হাসপাতালের বিল ভরা যায় না এবং গরিবের অসুস্থতার সামনে ভাবার অধিকার থাকে না। অর্জুন সব জায়গায় হাত পা মারল, প্রতিবেশীদের কাছে সাহায্য চাইল, স্কুল শিক্ষক সাহায্য করলেন, কিন্তু তবুও তা যথেষ্ট ছিল না। সে হাসপাতালের করিডোরে বসে লোকজনকে আসতে যেতে দেখত। তার মন পুরোপুরি খালি অনুভূত হতো। সে কাঁদত না, সম্ভবত এ কারণেই যে সে খুব অল্প বয়সেই চোখের জল চেপে রাখতে শিখে গিয়েছিল। শান্তিদেবী কয়েকদিন পর্যন্ত জ্ঞান হারানো অবস্থায় রইলেন এবং তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেন। এক সন্ধ্যায় যখন সূর্যের আলো ম্লান হয়ে এসেছিল, তিনি অর্জুনের হাত শক্ত করে ধরলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। অর্জুন, তিনি খুব ধীর গলায় বললেন, যদি কাল আমি না থাকি তবে জীবন নিয়ে কখনো অভিযোগ করো না। অর্জুন মাথা নাড়ল এবং তার চোখের জল অবশেষে বেরিয়ে আসল। সে তার মাথা বিছানার কোণে রাখল এবং সেই দুর্বল হাতটিকে শক্ত করে আঁকড়ে ধরল, যেন তার ভয় হচ্ছিল যে হাত ছাড়লেই সব শেষ হয়ে যাবে। শান্তিদেবী এক শান্ত সকালে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। সেখানে কোনো ব্যান্ডবাজা বা আত্মীয় স্বজনের ভিড় ছিল না। শুধু অর্জুন সেই ঘরের বাইরে দাঁড়িয়েছিল এবং তার মনে হচ্ছিল পৃথিবী হঠাৎ খুব বড় কিন্তু পুরোপুরি খালি হয়ে গিয়েছে। সে এখন সত্যিই একজন অনাথ বাচ্চা হয়ে গিয়েছিল, যার কাছে ফেরার মতো আর কেউ বেঁচে রইল না। সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়ার পর অর্জুন পড়াশোনা ছেড়ে দিল। কেউ বাধা দিল, কেউ বা বারণ করল, কিন্তু সে মজুরি করতে শুরু করল। ট্রাক বা ধাবার কাজ, বাজারে বোঝা বয়ে বেড়ানো এবং বিয়েবাড়িতে ওয়েটারের কাজ করতে থাকল। 13-14 বছর বয়সেই তার কোমর সেই বোঝার নিচে ঝুঁকতে শুরু করেছিল, যা সেই বয়সের শিশুদের জন্য ছিল না। জীবন অর্জুনকে খুব দ্রুত একটি শিক্ষা দিয়ে দিয়েছিল
যে মানুষ আপনাকে জিজ্ঞেস করে না আপনি কি ভালো কাজ করেছেন, তারা শুধু জিজ্ঞেস করে আপনার কাছে কত টাকা আছে। শ্মশানের সেই রাতের স্মৃতি ধীরে ধীরে মনের গভীরে তলিয়ে গেল। এটা এ কারণে নয় যে সে ভুলে গিয়েছিল, বরং এ কারণে যে তাদের মনে করে পরের দিনের রুটির ব্যবস্থা হবে না। অনেক বছর এভাবেই কেটে গেল। অর্জুন ছোটখাটো চাকরি, টাকার জালিয়াতি এবং ডিগ্রিহীন মানুষদের প্রতি সমাজের ঘৃণার মাঝেই বড় হয়ে উঠল। কখনো কখনো সে ভাবত যে সেদিন যদি সে শ্মশানে না থামত এবং অন্য বাচ্চাদের মতো পালিয়ে যেত, তবে কি আর জীবন সহজ হতো? কিন্তু যখনই এই চিন্তা আসত, তার সেই রাতের সেই ছোট্ট ডাকটির কথা মনে পড়ে যেত এবং তার নিজের কাজের জন্য কোনো অনুশোচনা হতো না। অন্যদিকে অনেক দূরে সেই তুফানি রাতে জন্মানো বাচ্চাটি এক সম্পূর্ণ আলাদা জগতে বড় হচ্ছিল। সে সব রকমের সুখ সুবিধা পেয়েছে, ভালো শিক্ষা পেয়েছে এবং তাকে সুন্দর নামে ডাকা হয়েছে। কিন্তু তার অবচেতন মনে এখনও এমন কিছু ছিল যা কোনো অসম্পূর্ণ টুকরোর মতো রয়ে গিয়েছিল। কখনো কখনো পড়াশোনা বা ড্রয়িং করার মাঝখানে সেই বাচ্চাটি হঠাৎ ছোট ছোট তারা বা সিতারা বানাতে শুরু করত। সে বারবার 5 কোণা বিশিষ্ট সিতারা বানাত এবং নিজেও বুঝতে পারত না সে কেন এমন করছে। একদিন কাজের পর এক ক্লান্ত সন্ধ্যায় অর্জুন এক পার্কের ধারে বসেছিল। তখনই তার নজর এক বাচ্চার ওপর পড়ল যে কাগজের টুকরো নিয়ে খেলছিল। সেই বাচ্চাটি কাগজের একটি সিতারা বানালো এবং নিজের মাকে দেখানোর জন্য ছুটল। অর্জুন তাকে দেখল এবং তার বুকে এক হালকা যন্ত্রণা অনুভূত হল। একটি পুরনো স্মৃতি তাজা হয়ে উঠল, এতটাই যে মন বিচলিত হয়ে পড়ে, কিন্তু এতটাও নয় যে মুখে ভাষা আসে। অর্জুন জানত না যে ভাগ্যের সেই সুতো যা তার মনে হয়েছিল ছিঁড়ে গিয়েছে তা এখনও সেখানেই ছিল। সেটি শুধু সময়ের ধুলোর নিচে চাপা পড়েছিল এবং একটি দিনের অপেক্ষা করছিল, যখন দুটি জীবন যাদের এখন একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই বলে মনে হচ্ছিল, তারা আবারও একে অপরের মুখোমুখি হতে চলছিল, আগের চেয়ে অনেক বেশি শক্তি এবং যন্ত্রণার সাথে। সেটি কি ছিল তা সে কখনো কাউকে বলেনি। সেই স্বপ্নগুলো ছিল তার পুরনো জীবনের এক অংশ, যাকে সে নিজের সাথে আগলে রাখত, দেখানোর জন্য নয় বা অভিযোগ করার জন্যও নয়। শহরের অন্যদিকে প্রিয়া বিহারের অভিজাত কলোনিতে জীবন এক আলাদা গতিতে চলছিল। সেই মহিলা যাকে সেই তুফানি রাতে বাঁচানো হয়েছিল, তিনি এখন একজন বিখ্যাত বিজনেসওম্যান হয়ে উঠেছিলেন। তার নাম ছিল অঞ্জলি শর্মা। এই নাম আর্থিক খবরের পাতায় এবং বড় বড় প্রজেক্টের সম্মানপত্রে দেখা যেত। তিনি ছিলেন এমন একজন মহিলার প্রতিচ্ছবি যিনি সাহসী, দৃঢ় প্রতিজ্ঞা এবং আপসহীন ছিলেন। খুব কম মানুষই জানত যে সেই ঠান্ডা এবং বাইরের চেহারার আড়ালে এমন এক অতীত ছিল যাকে চিরকালের জন্য তালাবন্ধ করে রাখা হয়েছিল, এমন এক কামরা যেখানে যাওয়ার অনুমতি কারোর ছিল না। তার ছেলে রোহান এখন 10 বছরের ছিল। সে নিজের মতো করে এক অত্যন্ত বুদ্ধিমান বাচ্চা ছিল। রোহান কম কথা বলতো এবং কম হাসত, কিন্তু তার স্মরণশক্তি বড়দেরও অবাক করে দিত। সে বড় বড় সংখ্যা এবং সেই ছোট ছোট খুঁটিনাটি বিষয়ও সঠিকভাবে মনে রাখতে পারত, যা অন্য লোকেরা এড়িয়ে যেত। কিন্তু রোহান শোরগোলকে ভয় পেত। অপরিচিতদের ছোঁয়া এবং আচমকা পরিবর্তন তাকে ঘাবড়ে দিত। তার দুনিয়ায় প্রতিটি জিনিসের একটি ক্রম, পুনরাবৃত্তি এবং স্পষ্ট অর্থ থাকা জরুরি ছিল। অঞ্জলি ছেলেকে এমন একজন মায়ের মতো ভালোবাসতেন যিনি জীবন ও মৃত্যুর সীমানা পার করে এসেছিলেন। তিনি রোহানের সুরক্ষার বিষয়ে খুব সতর্ক থাকতেন। বাড়িতে দেহরক্ষী ছিল, ড্রাইভার ছিল এবং প্রতিটি পদক্ষেপে নজর রাখার লোক ছিল। কিন্তু তিনি তাকে যতই বাঁচানোর চেষ্টা করতেন, ততই তার মনে হতো যে তার ছেলে এখনও একা। রোহান সুখ সুবিধায় ভরা ঘরে থাকত, কিন্তু তার নজর প্রায় সেই অদৃশ্য শূন্যস্থানের উপর আটকে যেত, যেন সে এমন কিছু খুঁজছে যার নাম সে নিজেও জানে না। অঞ্জলির অফিসে একটি ছোট কাঁচের আলমারি ছিল, যার ভেতরে কোনো পুরস্কার বা দামি চুক্তিপত্র নয়, বরং একটি পুরনো এবং বিবর্ণ হয়ে যাওয়া তোয়ালে রাখা ছিল। এটি একমাত্র জিনিস যা তিনি সেই শ্মশানের তুফানি রাত থেকে বাঁচিয়ে রেখেছিলেন। তার সেই বাচ্চা এবং বৃদ্ধ মহিলার মুখ পরিষ্কার মনে ছিল না, যারা তাকে বাঁচিয়েছিল। সেই সময় তার স্মৃতি ঘাবড়ে যাওয়ার কারণে আবছা হয়ে গিয়েছিল। কিন্তু রক্ষা পাওয়ার সেই অনুভূতি এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই অভিজ্ঞতা কখনো ফিকে হয়নি। অনেক বছর ধরে অঞ্জলি তাদের খোঁজার চেষ্টা করেছেন। তিনি সব জায়গায় খোঁজখবর নিয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে সব সূত্র মুছে গিয়েছে। সেই শ্মশান এখন সমতল হয়ে গিয়েছিল, সেই কাঁচা রাস্তা শেষ হয়ে গিয়েছিল এবং আশেপাশের মানুষও অন্য জায়গায় চলে গিয়েছিল। তার সাহায্যকারীরা যেন কুয়াশায় মিলিয়ে গিয়েছিলেন, যা তার হৃদয়ে এক নামহীন শূন্যতা রেখে গিয়েছিল।
কখনো কখনো রাতে অঞ্জলি উঁচুতলার কাঁচের জানালার পাশে একলা দাঁড়িয়ে আলোয় ঝলমলে শহর দেখতেন এবং নিজের ভেতরে এক অপূর্ণতা অনুভব করতেন। তিনি সফল ছিলেন, তার কাছে ক্ষমতা ছিল, টাকা ছিল, কিন্তু তবুও তার মনে হতো যে খুব মৌলিক কিছুর অভাব রয়েছে, এমন এক ঋণ যা কাগজে লেখা ছিল না, কিন্তু যে কোনো সংখ্যার চেয়ে বেশি ভারী ছিল। নিয়তির কোনো তাড়া ছিল না, সে ধৈর্য ধরে অপেক্ষা করছিল যতক্ষণ না উভয় পক্ষ পর্যাপ্তভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং ক্ষতির শিকার হয়, আর তারপর সে সেই অদৃশ্য সুতোকে একে অপরের কাছে টানতে শুরু করল। এক ছুটির দুপুরের দিকে অঞ্জলির কোম্পানি শহরের দক্ষিণ অংশে একটি শ্রমিক বস্তির কাছের পুরনো পার্কে একটি চ্যারিটি প্রোগ্রামের আয়োজন করল। রোহানকেও সাথে আনা হয়েছিল, যদিও সে ভিড়ভাট্টা পছন্দ করত না। অঞ্জলি ভেবেছিলেন হয়তো তার ছেলের মানুষের সাথে মেলামেশা করার প্রয়োজন আছে। ঠিক একই সময়ে অর্জুন নিজের কাজ শেষ করে সেই পার্কের পাশের রাস্তা দিয়ে ধীরে ধীরে নিজের সাইকেল নিয়ে যাচ্ছিল এবং রাতের অর্ডার নেওয়ার আগে একটু বিশ্রাম করার জায়গা খুঁজছিল। অর্জুনের বিন্দুমাত্র ধারণা ছিল না যে মাত্র কয়েক কদম দূরে এমন এক সাক্ষাৎ হতে চলেছে যা নিঃশব্দে সেই সব কিছুকে নাড়িয়ে দেবে যা সে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিল। সেই দুপুরে পার্কে সাধারণের চেয়ে বেশি ভিড় ছিল। রঙিন তাঁবু খাটানো হয়েছিল, ব্যানার ঝোলানো হয়েছিল এবং লাউডস্পিকারে গান বাজছিল। বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, বড়রা হাসাহাসি করছিল। এই সব মিলে এমন এক শোরগোল তৈরি করছিল যা অনেকের জন্য সাধারণ ছিল, কিন্তু রোহানের জন্য তা কোনো তুফানের চেয়ে কম ছিল না। সেই বাচ্চাটি পাথরের বেঞ্চে চুপচাপ বসেছিল, নিজের হাত দিয়ে নিজের জামার কোণ শক্ত করে ধরে এবং নিজের নজর মাটির দিকে নিবদ্ধ করে। হাসির শব্দ, লাউডস্পিকারের চিৎকার এবং পায়ের আওয়াজ তার মাথায় চাপ সৃষ্টি করছিল। অঞ্জলি অতিথিদের আপ্যায়ন এবং উপহারে স্বাক্ষর করতে ব্যস্ত ছিলেন। তিনি শুধু দূর থেকে নিজের ছেলেকে দেখতে পাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন রোহানের অভ্যস্ত হওয়ার জন্য একটু সময় প্রয়োজন। তিনি খেয়াল করেননি যে তার ছেলের হাত হালকা কাঁপতে শুরু করেছিল এবং তার শ্বাস প্রশ্বাসও স্বাভাবিকের চেয়ে দ্রুত চলছিল। অর্জুন নিজের সাইকেল ঠেলতে ঠেলতে সেখান দিয়ে যাচ্ছিল এবং বিশ্রাম করার জন্য কোনো ছায়াযুক্ত জায়গা খুঁজছিল। তার খেয়াল মঞ্চ বা ব্যানারের দিকে ছিল না। সে শুধু লেকের পাশের ঘাসযুক্ত অংশটি দেখছিল, যেখানে মানুষ কম ছিল। যখন অর্জুন তার সাইকেল দাঁড় করানোর জন্য নিচু হল, তখন একটি খুব ধীর শব্দ তার কানে আসল। সেটি কান্নার শব্দ ছিল না, বরং থেমে থেমে আসা ভারী নিঃশ্বাসের মতো ছিল। মনে হচ্ছিল কেউ নিজেকে চিৎকার করা থেকে আটকানোর চেষ্টা করছে। অর্জুন সহজভাবেই উপরের দিকে তাকাল। পাথরের বেঞ্চে কিছুটা দূরে একটি বাচ্চা কুঁকড়ে বসেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং ঠোঁট কামড়ে ধরেছিল। তার চোখ কাউকে দেখছিল না, বরং কোনো এক অদৃশ্য বিন্দুতে আটকে ছিল। অর্জুন সেখানেই থমকে গেল। এই অনুভূতি তার খুব চেনা মনে হল, এতটাই চেনা যে তার বুক ভারী হয়ে আসল। তার নিজের 11 বছর বয়সের সেই রূপ মনে পড়ে গেল, যা শ্মশানের সেই রাতের পর হয়েছিল। শান্তিদেবীর মৃত্যুর পর যখনই অর্জুন ভারী বৃষ্টি শুনত বা ঘন অন্ধকার দেখত, সেও একইভাবে নিজের মধ্যে গুটিয়ে যেত। না কাঁদত, না চিৎকার করত, শুধু অনুভব করত যে তার বুক নিঃশ্বাস নেওয়ার জন্য খুব সরু হয়ে গিয়েছে। অর্জুন ইতস্তত করছিল। সে নিজের অবস্থা জানত, একজন মজুর, নোংরা জামাকাপড় এবং একটি পুরনো সাইকেল। সে শহরের মানুষের সেই সতর্ক নজর বুঝতে পারত, যারা তার মতো দেখতে লোকদের দিকে তাকত। কিন্তু তার পা তার মস্তিষ্কের কথা শুনল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং এতটা দূরত্বে থামল যাতে বাচ্চাটি চমকে না যায়। তুমি কি ঠিক আছো? অর্জুন খুব ধীর গলায় জিজ্ঞেস করল, যেন তা বাতাসে মিশে গেল। রোহান কোনো উত্তর দিল না। সে তার মুঠি আরও শক্ত করে ধরল এবং তার নিঃশ্বাস আরও দ্রুত হতে থাকল। অর্জুন ওখানেই বসে পড়ল। তার দিদার সেই কথা মনে পড়ল যে কখনো কখনো কাউকে সাহায্য করা মানে তাকে ছোঁয়া নয়, বরং শুধু পাশে থাকা, যাতে তারা বুঝতে পারে যে তারা একা নয়। অর্জুন পাশের এক চাতালের ওপর বসে পড়ল এবং তার পুরনো হেলমেটটি এক পাশে রাখল। সে তার পকেট থেকে জলের একটি বন্ধ বোতল বের করল। সেটি ধীরে ধীরে মাটিতে রাখল এবং নিজের হাত পিছনে টেনে নিল। সে কিছু না বলে, কোনো চাপ না দিয়ে বা কোনো কৌতূহল না দেখিয়ে অপেক্ষা করতে থাকল। সময় এত ধীরগতিতে কাটছিল যে হৃদস্পন্দন পরিষ্কার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর রোহানের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করল। সে জলের বোতলের দিকে তাকাল এবং তারপর সেই যুবকের দিকে তাকাল যে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। সেই চাহনিতে কোনো ভয় ছিল না, বরং একটি অত্যন্ত সতর্ক এবং গভীর পর্যবেক্ষণ ছিল। অর্জুন তৎক্ষণাৎ সেই চাহনি চিনতে পারল
এটি সেই সমস্ত মানুষের নজর যাদের দুনিয়ায় নিজেকে রক্ষা করার অভ্যাস হয়ে গেছে। আমি এটা ফেরত নেব না, অর্জুন এত ধীর গলায় বলল যেন সে ছেলের মনের কথার উত্তর দিচ্ছে। খেতে ইচ্ছে হলে খেয়ে নাও, না হলে ওখানেই থাকতে দাও। রোহান বেশ কিছুক্ষণ অর্জুনের দিকে তাকিয়ে রইল এবং তারপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বোতলটি তুলল এবং জলের একটি খুব ছোট চুমুক দিল। তার কাঁধ এখন একটু শিথিল হয়ে গিয়েছিল এবং শরীরের উত্তেজনা কমে গিয়েছিল। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে তবুও নিজের জায়গায় বসে রইল এবং কোনো ঘনিষ্ঠতা বাড়াল না। অন্যদিকে অঞ্জলি ছেলেকে খুঁজতে খুঁজতে ফিরে আসলেন। যখন তিনি দেখলেন যে রোহান তার জায়গায় নেই, তার প্রাণ যেন গলায় এসে ঠেকল। তিনি ঘাবড়ে গিয়ে নজর ঘোরালেন এবং দ্রুত পায়ে সেখানে পৌঁছালেন যেখানে তিনি নিজের ছেলেকে এক অপরিচিত লোকের পাশে বসে থাকতে দেখলেন। তার সুরক্ষার ভাব জাগ্রত হল। অঞ্জলি সেখানে পৌঁছালেন এবং তার কণ্ঠস্বর ছিল কঠোর ও স্পষ্ট। রোহান, তুমি এখানে কি করছো? রোহান হঠাৎ চমকে গেল এবং নিজের মায়ের দিকে তাকাতে লাগল। তার চোখে ভয় ছিল এবং হঠাৎ সে অর্জুনের জামার একটি কোণ ধরে ফেলল। এই সামান্য ধরা অর্জুনকে পুরোপুরি অবাক করে দিল। আমি ঠিক আছি, রোহান ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল। আমি শুধু এখানে বসে আছি। অঞ্জলি সেখানেই থমকে গেলেন। তিনি নিজের ছেলেকে আগে কখনো কোনো অপরিচিত লোকের সাথে এই ধরনের ব্যবহার করতে দেখেননি। তিনি অর্জুনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার নজরে সন্দেহ এবং সাবধানতার মিশ্রণ ছিল। অর্জুন তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল এবং এক কদম পিছিয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, অর্জুন দ্রুত এবং আড়ষ্টভাবে বলল। আমি শুধু দেখলাম বাচ্চার শরীর ঠিক লাগছে না, তাই আমি এখানে বসেছিলাম। আমি কোনো ভুল কিছু করিনি। অঞ্জলি কিছু সেকেন্ডের জন্য চুপ রইলেন এবং দেখলেন রোহান এখন আগের চেয়ে অনেকটা শান্ত। তিনি মাটিতে রাখা জলের বোতল, পুরনো হেলমেট এবং সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সেই যুবককে খুঁটিয়ে দেখলেন। এই পুরো দৃশ্যে এমন কিছু ছিল যা তাকে অতটা অস্বস্তি দিল না যতটা তিনি শুরুতে ভেবেছিলেন। ধন্যবাদ, অঞ্জলি নিজের দূরত্ব বজায় রেখে বললেন। কিন্তু পরের বার যদি আপনি কোনো বাচ্চাকে এই অবস্থায় দেখেন, তবে বড়দের জানানোই ভালো হবে। অর্জুন মাথা নাড়ল, জি আমি জানি, এবং তারপর নিজের সাইকেল ঠেলতে ঠেলতে পেছনে না তাকিয়ে পার্ক থেকে বেরিয়ে গেল। অর্জুনের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার পেছনে রোহান তাকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে থাকল। রোহানের মনে সুরক্ষার সেই চেনা অনুভূতি জেগে উঠেছিল। সে সেই নাম জানত না, কিন্তু তার শরীর তাকে ভালোভাবে মনে রেখেছিল। সেই অদৃশ্য সুতো 10 বছর পর আজ প্রথমবার হালকাভাবে নড়ে উঠল। সেই দুপুর এভাবেই শেষ হলো, যেন কিছুই হয়নি। পার্কে ধীরে ধীরে ভিড় কমতে থাকল। লাউডস্পিকার বন্ধ হলো, আবর্জনা পরিষ্কার করা হলো এবং তাঁবু সরিয়ে নেওয়া হলো। অঞ্জলি নিজের ছেলেকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভারের পাশের সিটে বসলেন, কিন্তু তার মন এখনও অস্থির ছিল। পার্কের সেই দৃশ্য তার মাথায় কোনো থমকে যাওয়া সিনেমার মতো বারবার আসছিল। অপরিচিত যুবকের জামা ধরে থাকা রোহানের দৃষ্টি, রোহানের অসাধারণ শান্তি এবং সেই রোগা পাতলা যুবক যে কোনো তর্ক ছাড়াই চুপচাপ চলে গিয়েছিল, এই সব তাকে ভাবাতে বাধ্য করছিল। গাড়িতে রোহান জানালার পাশে বসেছিল এবং নিজের কপাল কাচের সাথে ঠেকিয়ে বাইরে দেখছিল। সে কিছু বলছিল না, কিন্তু সে নিজের জ্যাকেটের পকেটে কোনো একটি জিনিস খুব শক্ত করে ধরে রেখেছিল। অঞ্জলি রিয়ার ভিউ মিরারে তাকে দেখলেন এবং কিছু জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু আবার থেমে গেলেন। তার ভয় ছিল পাছে রোহান আবার অস্থির হয়ে পড়ে, কিন্তু একজন মায়ের সহজ প্রবৃত্তি তাকে এটা এড়িয়ে যেতে দিচ্ছিল না। বাড়িতে পৌঁছানোর পর যখন সহকারী রোহানের ব্যাগ নিল, তখন অঞ্জলি খুব ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই লোকটিকে চিনতে? রোহান মাথা নাড়ল, না, চিনি না। তবে তুমি ওর সাথে কেন বসেছিলে? রোহান বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে নিজের জ্যাকেটের পকেট থেকে নিজের হাত বের করল এবং নিজের হাতের তালু খুলল। তার হাতের তালুতে কাগজের একটি ছোট টুকরো ছিল, যা ঘামে পুরোপুরি কুঁচকে গিয়েছিল। অঞ্জলি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, এটা কি? উনি আমার জন্য এটা বানিয়েছিলেন, রোহান খুব ধীরে বলল। অঞ্জলি সেই কাগজটি নিলেন এবং খুললেন। সেটি ছিল পেন্সিল দিয়ে বানানো কাগজের একটি খুব সাধারণ সিতারা। যদিও তার ভাঁজ সব দিকে সমান ছিল না এবং সেটি একটু বাঁকাও ছিল, কিন্তু সিতারার আকৃতি পরিষ্কার চেনা যাচ্ছিল। অঞ্জলির বুক হঠাৎ খুব জোরে কাঁপতে শুরু করল। তিনি এই ধরনের আকৃতি আগেও কোথাও দেখেছিলেন, একবার নয়, বরং গত 10 বছরে বহুবার। অঞ্জলি ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে রইলেন এবং সেই কাগজের সিতারাটিকে হাতে ধরে তার মনে হল যেন তিনি কোনো চাপা পড়ে থাকা স্মৃতিতে ছুঁয়ে দেখছেন। তিনি ঘুরে দেওয়ালে রাখা কাচের আলমারির দিকে তাকালেন। তার ভেতরে সেই পুরনো তোয়ালেটি এখনও সযত্নে রাখা ছিল এবং তারই পাশে আরও একটি জিনিস ছিল যা তিনি খুব কমই বেশিক্ষণ দেখতে পারতেন।
সেটি ছিল কাপড়ের একটি ছোট সিতারা, যা বেশ পুরনো হয়ে গিয়েছিল এবং যা খুব আনাড়ি হাতে সেলাই করা হয়েছিল। তার দিদা একবার বলেছিলেন যে এটি গ্রামাঞ্চলে প্রচলিত সেলাই এবং ভাঁজ করার একটি বিশেষ পদ্ধতি, যা এখন খুব কম মানুষ জানে। তুমি এটা কোথায় পেলে? অঞ্জলি জিজ্ঞেস করলেন। তার গলা এখন আগের চেয়ে পাল্টে গিয়ে ধীর এবং গম্ভীর ছিল। ওই যুবকটি দিয়েছিল, রোহান জবাব দিল। তিনি কিছু বলেননি, শুধু এটি মাটিতে রেখে দিয়েছিলেন। অঞ্জলি চুপচাপ সোফার ওপর বসে পড়লেন। তার মাথায় সেই সব ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে লাগল। সেই শ্মশানের তুফানি রাত, সেই সাদা চুলের বৃদ্ধ মহিলা এবং তার পাশে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চাটি। চোখ বড় বড় ছিল, কিন্তু সে কাঁদছিল না। তার আবছা মনে পড়ল যে যখন তারা অ্যাম্বুলেন্সের অপেক্ষা করছিলেন, তখন কেউ কিছু ভাঁজ করছিল। সেই সময় তিনি ভেবেছিলেন সেটি হয়তো প্রচণ্ড ব্যথা এবং ঘাবড়ে যাওয়ার কারণে হওয়া কোনো ভ্রম, কিন্তু এখন সেই কাগজের সিতারা তার হাতে ছিল, যা এতটাই সত্য যে তাকে অস্বীকার করা যায় না। তোমার ওই যুবকটিকে কেমন লাগল? অঞ্জলি নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞেস করলেন। রোহান এই পর্যন্ত গিয়ে অঞ্জলি চিন্তিত হয়ে পড়ল। রোহান তাকে বলল, আমার মনে হচ্ছে আলমারির সেই জিনিসটাকে দেখে যেমন অনুভূতি হয়, এটাও ঠিক তেমন। অঞ্জলি চমকে উঠে ওপরের দিকে তাকাতে লাগল এবং তার হৃৎপিণ্ড সজোরে ধরফর করতে লাগল। সেই শিশুটি নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে জানত না, কিন্তু তার সেই একটি কথা অঞ্জলির কাছে সেই সত্যের মতো ছিল, যাকে সে সবসময় উপেক্ষা করার চেষ্টা করছিল। আলমারির সেই অনুভূতি, অর্থাৎ সুরক্ষার সেই পুরনো এবং গভীর অনুভূতি, যা সেই সব মানুষের সাথে যুক্ত ছিল যারা মা ছেলে দুজনের প্রাণ বাঁচিয়েছিল। সেদিন রাতে যখন রোহান ঘুমিয়ে পড়ল, তখন অঞ্জলি অফিসে একাই বসেছিল। সে সেই নতুন কাগজের তারাটিকে সেই পুরনো কাপড়ের তারাটির পাশে রেখে দিল। দুটোর আকৃতি প্রায় একই রকম ছিল, শুধু উপকরণ আর সময়ের তফাৎ ছিল। অঞ্জলির হাত হালকা কাঁপতে লাগল এবং সে তার ব্যক্তিগত সহকারীকে ফোন করল। আমার একজন ব্যক্তির সম্পর্কে তথ্য চাই, অঞ্জলি খুব ধীরে ধীরে বলল। সেই যুবক যার বয়স 20 বছরের কাছাকাছি হবে এবং সে একজন শ্রমিক। সে আজ বিকেল 4টার দিকে দক্ষিণ বনগাঙ্গের পার্কে উপস্থিত ছিল। তোমার কাছে কি তার নাম আছে? না, নাম নেই, অঞ্জলি উত্তর দিল। কিন্তু সে একটা পুরনো সাইকেল চালায়। তার হেলমেটটা খুব পুরনো আর ফ্যাকাশে হয়ে গেছে এবং সে খুব কম কথা বলে। সেই খোঁজ খুব নিভৃতে এবং কোনো হইচই ছাড়াই শুরু হলো। অঞ্জলি এই বিষয়টি বড় করতে চাইত না। সে শুধু এটা জানতে চাইত যে এটা কি নিছক কোনো কাকতালীয় ব্যাপার ছিল, নাকি সেই নিয়তির সুতো যাকে সে ছিঁড়ে গেছে বলে ধরে নিয়েছিল। সেই সুতোই কি এখন ফিরে এসে তাকে পুরনো ঋণের কথা মনে করিয়ে দিচ্ছিল? শহরের অন্য প্রান্তে অর্জুন তার ভাড়ার ঘরে পৌঁছাল। তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছিল। সে তার জামা বদলালো, মুখ ধুয়ে নিজের ছোট বিছানায় শুয়ে পড়ল। কাগজের সেই তারাটি তখনও তার মাথায় ঘুরছিল। সে নিজেও বুঝতে পারছিল না কেন সে এমনটা করল। তার হাত পুরনো অভ্যাসের মতো নিজে নিজেই কাগজ ভাঁজ করতে শুরু করল। অর্জুন চোখ বন্ধ করল এবং সেই শিশুটির চাহনির কথা ভাবল। সেই চাহনি সেই মহিলার চাহনির সাথে খুব মিলে যাচ্ছিল, যে বহু বছর আগে কাদা আর বৃষ্টির মধ্যে পড়ে থেকে তার দিকে তাকিয়েছিল, যেন সেই তার জীবনের শেষ আশা। অর্জুন একটুও জানত না যে সেই মুহূর্ত থেকে তার শান্ত জীবন এমন একদিকে মোড় নিতে শুরু করেছে যাকে আর পরিবর্তন করা যাবে না। পরের দিনগুলো অঞ্জলির জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ধীরগতিতে কাটছিল। তার চারপাশের সব কিছু একটা তেল দেওয়া মেশিনের মতো মসৃণভাবে চলছিল। মিটিং, স্বাক্ষর, ক্রমবর্ধমান ব্যবসায়িক সংখ্যা এবং সেই চেনা প্রশংসা। কিন্তু ভেতর ভেতর এমন কিছু ছিল যা তার ছন্দ হারিয়ে ফেলেছিল। যখনই সে সেই কাচের আলমারিটি খুলত এবং সেই দুটি তারা একসাথে দেখত, তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে যেত, যেন কেউ তার সেই পুরনো ক্ষতকে স্পর্শ করছে যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। সে এই কথা কাউকে বলেনি, এমনকি নিজের আত্মীয়দেরও না। কিছু কথা এমন থাকে যা সময়ের আগে বলে দিলে তা কুয়াশার মতো মিলিয়ে যায়। অঞ্জলি খুব শান্তভাবে অপেক্ষা করার এবং সবকিছু গভীরভাবে জানার সিদ্ধান্ত নিল। সে নিশ্চিত হতে চাইছিল যে সে কোনো ভুল করছে না এবং শুধুমাত্র তার সেই অপরাধবোধকে শান্ত করার জন্য কোনো কাল্পনিক গল্প তৈরি করছে না, যা বছরের পর বছর ধরে তার সাথে ছিল। তার সহকর্মী প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত কাজ করল। 3 দিন পর অঞ্জলির টেবিলে একটি পাতলা ফাইল রাখা হলো। তাতে খুব বেশি তথ্য ছিল না, শুধু একটি নাম ছিল, অর্জুন। তার জন্মস্থান সেই পুরনো উপকূলীয় শহর যেখানে বহু বছর আগে সেই সংসানটি ছিল, যা পরে সরিয়ে দেওয়া হয়েছিল।
তার মাথার উপর থেকে বাবার ছায়া খুব তাড়াতাড়ি সরে গিয়েছিল এবং মা মারা গিয়েছিলেন যখন তার বয়স মাত্র 11 বছর। সে 15 বছর বয়স পর্যন্ত তার ঠাকুমার সাথে ছিল এবং ঠাকুমার মৃত্যুর পর সে নিজে কঠোর পরিশ্রম করে জীবন কাটাতে শুরু করল। তার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং কোনো বদনামও ছিল না। অঞ্জলি প্রতিটি শব্দ খুব ভয়ে ভয়ে পড়তে লাগল। প্রতিটি লেখা তার কাছে আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। সে সেই নথিতে থাকা পরশের অংশে দীর্ঘক্ষণ থেমে থাকল, কারণ সেটিই ছিল সেই বছর যখন সে দুর্ঘটনার শিকার হয়েছিল। এই সাদৃশ্য এতটাই বেশি ছিল যে একে কেবল কাকতালীয় বলে মেনে নেওয়া অসম্ভব ছিল। সে ফাইল বন্ধ করল এবং চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরের ধূসর আকাশের দিকে তাকাতে লাগল। একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে তার মস্তিষ্ক তাকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছিল, কিন্তু একজন মায়ের মন এবং সেই মানুষটি যে কখনো মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিল সে তাকে চুপ করে থাকতে দিচ্ছিল না। অঞ্জলি অর্জুনের সাথে দেখা করতে কোনো তাড়াহুড়ো করল না। সে তাকে দূর থেকে দেখতে চাইত, কোনো হস্তক্ষেপ বা চাপ ছাড়াই। সে তার লোকদের ওপর নির্দেশ দিল তার ওপর নজর রাখার জন্য, যাতে সে জানতে পারে অর্জুনের জীবন কেমন কাটছে। আর যা কিছু সে জানতে পারল তা তার মনের বোঝা আরও বাড়িয়ে দিল। অর্জুন খুব পুরনো এবং সংকীর্ণ একটি ঘরে থাকত, যা একটি নোংরা নালার পাশে অবস্থিত ছিল। সেখানে সে খুব ভোরে উঠত, একটা শুকনো বনরুটি খেয়ে কাজে বেরিয়ে যেত। সে খুব পরিশ্রমী ছিল এবং বেশি কথা বলত না। একবার যখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল তখনও অর্জুন কাদায় সাইকেল চালিয়ে কাজে গিয়েছিল, কারণ তার ভয় ছিল পাছে তার হাজিরা কেটে নেওয়া হয়। রাতে সে দেরি পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার কাজ করত এবং কখনো কখনো যখন শহরের সব আলো নিভে যেত তখন সে নিজের ঘরে ফিরত। সে আজেবাজে ঘুরে বেড়াত না এবং তার কোনো নেশাও ছিল না। যখনই সে একটু অবসর সময় পেত, অর্জুন নিজের ঘরের সামনে বসে পুরনো বিজ্ঞাপন বা ফেলে দেওয়া কাগজ দিয়ে ঘর সাজানোর জিনিস তৈরি করতে থাকত। তার কাছে ধাতুর একটি পুরনো বাক্স ছিল, যাতে অনেক কাগজের তারা এবং ছোট পাখি রাখা ছিল। অঞ্জলি এই সব তথ্য রিপোর্টের মাধ্যমে দেখছিল এবং তার মন অশান্ত হয়ে উঠছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, যদি সেই শ্মশানের রাতটি না আসত তবে কি অর্জুনের জীবন অন্যরকম হতো, নাকি সেই রাতের কারণে সে নিজের সাথে এমন এক স্মৃতির বোঝা বয়ে বেড়াচ্ছে যা তার ভবিষ্যৎকে প্রভাবিত করেছে। ইতিমধ্যে রোহানের মধ্যে কিছু ছোট কিন্তু খুব স্পষ্ট পরিবর্তন আসতে শুরু করল। সে পার্কের নাম শুনে এখন আর আগের মতো ভয় পেত না। কখনো কখনো সে সেই কাগজের তারাটি বের করে দেখত এবং খুব সাবধানে সেটি পকেটে রেখে দিত, যেন তা কোনো কবজ। সে ছোট ছোট প্রশ্ন করতে শুরু করল, সেই ভাইয়া কি আবার আসবে? ছেলের প্রশ্ন শুনে অঞ্জলি অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। সে তাকে কোনো মিথ্যে আশা দিতে চাইত না, কিন্তু সে সেই বিশ্বাসটুকুও ভাঙতে চাইত না যা এইমাত্র তার ছেলের মনে জেগেছে। মা এখনও জানে না, কিন্তু তুমি যদি দেখা করতে চাও তবে আমি চেষ্টা করব, অঞ্জলি সত্যটা স্বীকার করে বলল। রোহান আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল এবং আবার তার খেলনা নিয়ে খেলতে লাগল। কিন্তু অঞ্জলি অনুভব করল যে এখন তার চোখে সেই আগের শূন্যতা অনেক কমে গেছে। একদিন দুপুরে অঞ্জলি সেই কাজটা করার সিদ্ধান্ত নিল যার জন্য সে গত কয়েকদিন ধরে দ্বিধায় ছিল। সে কাউকে না জানিয়ে কোনো দেহরক্ষী ছাড়াই নিজে গাড়ি চালিয়ে সেই রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নিল যেখান দিয়ে অর্জুন প্রতিদিন সন্ধ্যায় তার সাইকেল নিয়ে যেত। সে তার গাড়িটি কিছুটা দূরে দাঁড় করিয়ে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। যখন সে অর্জুনকে আসতে দেখল, পিঠে ঘামে ভেজা জামা, ক্লান্ত চোখ, অঞ্জলি হঠাৎ তার গলায় এক ভারী ভাব অনুভব করল। সে সেই যুবককে তার চোখ দিয়ে নয়, বরং খুব গভীর এবং পুরনো একটি অনুভূতি দিয়ে চিনতে পারল। অর্জুন থামল এবং নিজের জুতোর ফিতে ঠিক করার জন্য নিচে ঝুঁকল। অঞ্জলি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এবং খুব ধীরে ডাকল, অর্জুন। অর্জুন উপরের দিকে তাকাল। তার চোখে প্রথমে বিস্ময় জাগল এবং তারপর সে সতর্ক হয়ে গেল। সে অঞ্জলিকে সঙ্গে সঙ্গে চিনতে পারল না। 10 বছরের সময় অনেক লম্বা হয় এবং আজকের অঞ্জলি সেই মহিলার থেকে একদম আলাদা ছিল, যে একসময় বস্তার মধ্যে বন্দী হয়ে কাদা আর বৃষ্টির মধ্যে পড়েছিল। আপনি কি আমাকে ডাকলেন? অর্জুন খুব বিনীতভাবে কিন্তু দূরত্ব বজায় রেখে জিজ্ঞেস করল। অঞ্জলি সরাসরি তার চোখের দিকে তাকাল এবং কোনো রাগঢাক না করেই বলল, আমি সেই বাচ্চাটির মা যার সাথে তোমার সেদিন দেখা হয়েছিল।
অর্জুন চুপ থাকল এবং শুধু মাথা নাড়ল। অঞ্জলি আগে বাড়িয়ে বলল, আমি তোমাকে কফিতে ডাকতে চাই, শুধু কিছু কথা বলতে চাই। যদি তোমার ভালো না লাগে তবে আমি তোমাকে বিরক্ত করব না। অর্জুন ইতস্তত করল, তার মন তাকে মানা করছিল। তাদের দুজনের মধ্যেকার দূরত্ব খুব স্পষ্ট ছিল, কিন্তু তারপর তার সেই বাচ্চাটির চাহনি মনে পড়ল, যা সেই তুফানি রাতের চাহনির মতোই ছিল। জি, অল্প সময়ের জন্য আসতে পারি, অর্জুন ধীরে বলল। তার একটুও ধারণা ছিল না যে তার এই পদক্ষেপ তাকে সেই অতীতের দিকে নিয়ে যাবে যা থেকে সে আসলে কখনো দূরে যায়নি। তারা একটি ছোট কফি শপে পৌঁছল, যেখানে কোনো বড় সাইনবোর্ড ছিল না, শুধু কাঠের কিছু পুরনো টেবিল চেয়ার ছিল এবং বাতাসে কফির সুগন্ধ ভাসছিল। অঞ্জলি এই জায়গাটি বেছে নিয়েছিল কারণ এটি খুব শান্ত ছিল, মানুষের নজরের বাইরে, এবং অর্জুনকে অস্বস্তিতে না ফেলার মতো যথেষ্ট সাধারণ ছিল। সে আগে গিয়ে চিনি ছাড়া 2টি ব্ল্যাক কফির অর্ডার দিল এবং তারপর দেয়ালের ধারের একটি টেবিলে বসল। অর্জুন নিজের সাইকেল বাইরে রেখে একটু ইতস্তত করে ভেতরে এলো। তার এই ধরনের সাক্ষাতের অভ্যাস ছিল না। ময়লা জামাকাপড় নিয়ে একজন অভিজাত মহিলার সামনে বসা তার জন্য বেশ কঠিন ছিল। অর্জুন চেয়ারের কিনারায় বসল। সে তার 2টি হাত হাঁটুর উপর রাখল এবং তার পিঠ অজান্তেই সোজা হয়ে রইল। তাকে সহজ করার জন্য অঞ্জলি কথা শুরু করল। অঞ্জলি খুব কোমল স্বরে বলল, যদি তোমার ভালো না লাগে তবে যে কোনো সময় থামিয়ে দিতে পারো। জি, কোনো ব্যাপার না। দুজন কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকল। সেই নিস্তব্ধতা খুব একটা ভারী ছিল না, কিন্তু দুজনের হৃৎস্পন্দন অনুভব করা যাচ্ছিল। অঞ্জলি অর্জুনকে খুব খুঁটিয়ে দেখছিল, তার বসার ভঙ্গি, হাতের অবস্থান এবং সেই চাহনি যা অনেকক্ষণ পর্যন্ত অঞ্জলির চোখের দিকে তাকাতে পারছিল না। তুমি কি প্রায়ই অপরিচিতদের সাহায্য করো? অঞ্জলি একটি সাধারণ কথাবার্তার মতো জিজ্ঞেস করল। অর্জুন একটু ভাবল এবং বলল, না, সব সময় না। সেদিন আমার শুধু মনে হলো যে বাচ্চাটা ঠিক নেই। তুমি কেমন করে বুঝলে যে সে ঠিক নেই? অঞ্জলি জিজ্ঞেস করল। আমি বলতে পারবো না, অর্জুন সততার সাথে উত্তর দিল। শুধু দেখেই বুঝতে পারলাম। আমি নিজেও একসময় তেমনই ছিলাম। অঞ্জলি সেখানেই থমকে গেল। কখনো তেমনই ছিলে? অর্জুন নিজের ঠোঁট কামড়ে ধরল। তার অতীত নিয়ে কথা বলার অভ্যাস ছিল না, কিন্তু অঞ্জলির চাহনি কৌতূহল বা তদন্তের মতো ছিল না, বরং একটি শান্ত অপেক্ষার মতো ছিল। শৈশবে অর্জুন ধীরে ধীরে বলতে শুরু করল। মাঝে মাঝে আমি এতটাই ভয় পেতাম যে কথা বলতে পারতাম না, কাঁদতে পারতাম না। যদি সেই সময় কেউ কাছে এসে চুপচাপ বসে থাকত তবে আমার ভালো লাগত। অঞ্জলি নিজের কফির কাপ নিচে রাখল। তার হাত সামান্য কাঁপছিল। সে সঙ্গে সঙ্গে পরের প্রশ্নটি করার সাহস পেল না। তার ভয় ছিল পাছে তার সব চেষ্টা ভেস্তে না যায়। তুমি কাগজের তারা বানানো কবে শিখলে? অঞ্জলি বিষয় পরিবর্তন করে জিজ্ঞেস করল, যেন এটি খুব সাধারণ একটি বিষয়। অর্জুন অবাক হয়ে ওপরের দিকে তাকাল। ছোটবেলায় আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিলেন। তোমার ঠাকুমা কি এই গ্রামেরই ছিলেন? জি, উপকূলীয় এলাকার, অর্জুন উত্তর দিল। তিনি ধাপচির কাজ করতেন। এই কথা শোনা মাত্রই অঞ্জলি অনুভব করল যেন তার কান স্তব্ধ হয়ে গেছে। তার সেই পুরনো এবং রোগা হাড়গিলে হাত দুটির কথা মনে পড়ল। সেই কনকনে বৃষ্টির মধ্যে সেই কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠস্বর। তিনি কি এখন আর নেই? অঞ্জলির গলা বুঝে এলো। অর্জুন মাথা নাড়ল। জি, তিনি মারা গেছেন অনেক দিন হল। অঞ্জলি একটি দীর্ঘশ্বাস নিল এবং জানালার বাইরে অস্তগামী সূর্যের দিকে তাকাতে লাগল। তোমার কি মনে আছে তুমি প্রথমবার তারা কবে বানিয়েছিলে? অঞ্জলি খুব নিচু স্বরে জিজ্ঞেস করল। অর্জুন অনেকক্ষণ চুপ করে থাকল এবং যখন বলল তখন তার গলা ভারী হয়ে আসছিল। আমার মনে আছে সেটি একটি তুফানি রাত ছিল। অঞ্জলি ঝট করে ঘুরল। তুফানি রাত? জি, অর্জুন মাথা নাড়ল। সেই রাতে কারো সান্ত্বনার প্রয়োজন ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, তাই আমি শুধু ভয় তাড়ানোর জন্য তারা ভাঁজ করতে শুরু করলাম। পরের কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না, প্রয়োজনও ছিল না, কারণ দুজনের চোখের সামনে একই দৃশ্য ভাসছিল। অঞ্জলি অনুভব করল তার গলা ধরে আসছে। সে অনেক কিছু জিজ্ঞেস করতে চাইত, কিন্তু তার বিবেক তাকে এখনই থামতে বলল। তুমি কি কখনো ফিরে সেই জায়গায় যাও? অঞ্জলি সাবধানে জিজ্ঞেস করল। অর্জুন মাথা নাড়ল। না, এখন সেই জায়গা আগের মতো নেই। অঞ্জলি মাথা নাড়ল এবং কফিতে একটা চুমুক দিল, যার তিতো স্বাদ আজ তার খুব আপন মনে হল। সে আরও একবার অর্জুনের দিকে তাকাল। এখন সেই চাহনি আর তদন্তের নয়, বরং পরিচয়ের ছিল। তোমার কি খারাপ লাগবে যদি তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আসো?
অঞ্জলি একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আমার ছেলে তোমাকে ভরসা করে? অর্জুন অবাক হয়ে গেল। সে আশা করেনি যে কথা এতদূর পৌঁছাবে। আমি জানি না আমি সেখানে মানিয়ে নিতে পারব কিনা, সে বলল। কোনো বাধ্যবাধকতা নেই, অঞ্জলি দ্রুত বলল, শুধু দেখা করার জন্য আসতে পারো। অর্জুন নিজের হাতের তালুর দিকে তাকালো, সেই তালু যারা একসময় তারা বানিয়েছিল এবং সেই পুরনো স্মৃতিকে শক্ত করে ধরে রেখেছিল। সে সেই বাচ্চাটির চাহনি এবং তার জামা ধরে টান দেওয়ার কথা ভাবল। জি, আমি এই বিষয়ে ভাবব, অর্জুন বলল। অঞ্জলি হাসল। সেটিই ছিল প্রথম সত্যিকারের হাসি যা অর্জুন দেখল। ঠিক আছে, সে বলল, যাই হোক না কেন, আজকের জন্য আর সেদিনকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অর্জুন উঠে বাইরে চলে গেল। সে জানত না যে তার ভেতরেও একটি নতুন দরজা খুলে গেছে, সেই সব প্রশ্নের জন্য যা সে গত 10 বছরে কখনো নিজেকে করেনি। অর্জুন যখন কফি শপ থেকে বের হল, তখন সন্ধ্যার আবছায়া আরও গাঢ় হয়ে আসছিল। গলির হলুদ আলো ভিজে ইটের ওপর পড়ছিল, যা দেখে সবকিছু সময়ের ধুলোয় ঢাকা মনে হচ্ছিল। সে তার সাইকেল ঠেলতে ঠেলতে ধীরে ধীরে হাঁটছিল। তার মাথায় সেই সব প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল যাদের সে এখনও কোনো নাম দিতে পারেনি। অঞ্জলির দেখার ভঙ্গি, ঠাকুমার কথা এবং সেই তুফানি রাতের উল্লেখ, সবকিছু অর্জুনকে এমন অনুভব করাচ্ছিল যেন সে কোনো পুরনো সুতো স্পর্শ করেছে, যা সামান্য টানতেই তার পুরো অস্তিত্ব কেঁপে উঠেছে। ঘরে ফিরে অর্জুন বিছানার পাশে বসল এবং নিজের কাছে থাকা পুরনো ধাতুর বাক্সটি বের করল। সে ফ্যাকাশে হয়ে যাওয়া কিছু কাগজের তারা নিজের হাতের তালুতে রাখল। কোনোটা পুরনো বিল দিয়ে তৈরি, তো কোনোটা অন্য কিছুর টুকরো। তার মনে নেই সে এগুলো জমানো কবে শুরু করেছিল। সে জানত যখনই তার হাত কাঁপত, তার মন শান্ত হয়ে যেত, যেন কেউ পাশে বসে আছে, যে কথা বলছে না কিন্তু তাকে একাকিত্বের অনুভূতি হতে দিচ্ছে না। শহরের অন্য এক প্রান্তে অঞ্জলির চোখে ঘুম আসছিল না। সে নিজের অফিসে বসেছিল। তার দৃষ্টি টেবিলের ওপর একটি নতুন কাগজের তারা এবং পুরনো সেই কাপড়ের তারার ওপর স্থির ছিল। একটি নতুন এবং একটি পুরনো, কিন্তু এতটাই একই রকম যে কারো গায়ের লোম খাড়া হয়ে যায়। সে 10 বছর সেই ঝাপসা স্মৃতির সাথে বেঁচেছিল এবং নিজেকে বোঝাতো যে সবকিছু জানার প্রয়োজন নেই, কিন্তু আজকের সাক্ষাতের পর সেই স্মৃতি এখন আর শান্ত থাকতে চাইছিল না। সে কাচের আলমারি থেকে সেই পুরনো তোয়ালেটি বের করল এবং নিজের হাতের তালুতে রাখল। কাপড়ের গন্ধ চলে গিয়েছিল, কিন্তু স্মৃতি সেখানেই ছিল। তার সেই পুরনো স্বাস্থ্যকেন্দ্রের টিমটিমে আলো, টিনের চালে বৃষ্টির শব্দ এবং নিজের কপালে অনুভব করা সেই শক্ত হাতটির কথা মনে পড়ল। সে কখনো সেই ব্যক্তির মুখ পরিষ্কার দেখেনি, কিন্তু এখন যখন সে অর্জুনের কথা ভাবত, তার ঝাপসা স্মৃতিগুলো একটি মুখ পেয়ে যেত। পরদিন সকালে রোহান স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। সে নাস্তার টেবিলে বসেছিল এবং তার ওটসে হাতও দেয়নি। যখন অঞ্জলি জিজ্ঞেস করল, তখন রোহান নিজের পকেট থেকে সেই কাগজের তারাটি বের করে সামনে রাখল। সেই ভাইয়া কি আবার আসবে? সে খুব আশাভরা চোখে জিজ্ঞেস করল। অঞ্জলি থমকে গেল। সে মিথ্যা বলতে চাইত না, কিন্তু সে নিজেও নিশ্চিত ছিল না। মা এখনও জানে না, সে বলল, কিন্তু আমি ওনার সাথে দেখা করেছি। রোহানের চোখে দ্যুতি খেলে গেল। আপনি ওনার সাথে কথা বলেছেন? অঞ্জলি মাথা নাড়ল। রোহান সেই তারাটি অঞ্জলির দিকে এগিয়ে দিয়ে বলল, উনি একদম আলমারির সেই তারার মতোই তারা বানান। অঞ্জলির হৃৎপিণ্ড জোরে ধরফড় করতে লাগল। তোমার কি আলমারির সেই তারার কথা মনে আছে? রোহান মাথা নাড়ল। শুধু দেখলেই বোঝা যায়। রোহানের সেই সাধারণ কথাটি অঞ্জলিকে অবাক করে দিল। সে কখনো তার ছেলেকে সেই তোয়ালে, সেই কাপড়ের তারা বা সেই তুফানি রাতের গল্প বলেনি, কিন্তু রোহানের স্মৃতির হয়তো শব্দের প্রয়োজন ছিল না। সে অন্য কোনো গভীর পথে সেই সত্যকে চিনতে পারছিল। সেদিন বিকেলে অঞ্জলি সেই কাজটা করার সিদ্ধান্ত নিল যা সে বছরের পর বছর ধরে এড়িয়ে যাচ্ছিল। সে আবার সেই পুরনো এলাকায় গেল। সেই শ্মশান এখন সমতল হয়ে গেছে। সেখানে এখন শুধু একটি ফাঁকা মাঠ আর টিনের বেড়া, যেখানে কিছু পুরনো কবরের ধ্বংসাবশেষ আর হাঁটু সমান ঘাস ছিল। সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাস তার আঁচল উড়িয়ে দিচ্ছিল। সেখানে এখন আর সেই বনতুলসীর ঝোপ নেই বা সেই কাঁচা রাস্তা নেই, কিন্তু তার শরীরে সেই কাঁপুনি আজও অনুভূত হচ্ছিল। অঞ্জলি নিচে ঝুঁকল এবং সেই নতুন কাগজের তারাটি ডেটে পুরনো পাথরের ওপর রেখে দিল। সে কোনো প্রার্থনা করল না, কোনো প্রতিজ্ঞাও করল না। সে শুধু নিঃশব্দে নিজের সেই কৃতজ্ঞতা অনুভব করতে লাগল যা বছরের পর বছর ধরে চাপা পড়েছিল। সেদিন বিকেলে অর্জুন একটি অজানা নম্বর থেকে মেসেজ পেল, যদি তোমার কোনো সমস্যা না থাকে তবে এই সপ্তাহের ছুটিতে বাড়িতে আসার সময় বের করো, রোহান তোমার সাথে দেখা করতে চায়। অর্জুন অনেকক্ষণ সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। সে নিজের আর তাদের মধ্যেকার সেই বিশাল সামাজিক দূরত্বের কথা ভাবল, কিন্তু তারপর তার পার্কে রোহানের সেই জামার কোনা ধরে টান দেওয়ার কথা মনে পড়ল। অর্জুন কয়েকবার মেসেজ লিখল আর মুছল। শেষে সে শুধু এটুকুই লিখল, জি আমি আসব।
মেসেজ পাঠানোর পর অর্জুন একটি দীর্ঘশ্বাস নিল। সে জানত না সে কোন দিকে পা বাড়াচ্ছে, কিন্তু তার মনে হচ্ছিল এখন অতীতের মুখোমুখি হওয়াই একমাত্র পথ। ছুটির দিনটি প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি চলে এলো। অর্জুন তার সবচেয়ে পরিষ্কার জামাটি বেছে নিল, যা পুরনো হলেও সে খুব যত্ন করে ইস্ত্রি করেছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তার মনে হচ্ছিল না সে একজন বড় বিজনেসওম্যানের বাড়িতে যাওয়ার যোগ্য। সে নিজেকে একজন শ্রমিক হিসেবেই দেখছিল, যে সবসময় কিনারায় দাঁড়িয়ে থেকেছে। কিন্তু অঞ্জলি আর রোহানের স্মৃতি তাকে পিছিয়ে যেতে দিল না। অঞ্জলির বাড়িটি খুব শান্ত এবং অভিজাত এলাকায় ছিল। অর্জুন বাইরে নিজের সাইকেলটি রাখল এবং ঘণ্টি বাজানোর আগে একটি দীর্ঘশ্বাস নিল। যখন দরজা খুলল তখন সেখানকার পরিচারিকা অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং কিছুটা দ্বিধায় তাকে ভেতরে আসার ইশারা করল। সেই জায়গাটি তার খুব অদ্ভুত এবং পরখ মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল তার প্রতিটি পদক্ষেপের শব্দ সেই শান্ত পরিবেশে খুব আওয়াজ করছে। রোহান লিভিং রুমে একেবারে সোজা হয়ে বসেছিল, কিন্তু যেই সে অর্জুনকে দেখল সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যা লুকানো অসম্ভব। সে দৌড়াল না, কিন্তু দ্রুত অর্জুনের দিকে এগিয়ে গেল। অর্জুন সেখানেই থমকে গেল। সে বুঝতে পারছিল না সে কি করবে। রোহান তার পাশে এসে থামল এবং খুব ধীরে বলল, আপনি এসে গেছেন। সেই দুটি শব্দ অর্জুনের গলায় এক অদ্ভুত যন্ত্রণার সৃষ্টি করল। হ্যাঁ, অর্জুন নিচু স্বরে উত্তর দিল। অঞ্জলি দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল এবং তার একসাথেই স্বস্তি আর উৎকণ্ঠা অনুভব হচ্ছিল। সে অর্জুনকে বসতে বলল এবং পরিচারিকাকে চা আনতে বলল। কথাবার্তা খুব সাধারণ বিষয় দিয়ে শুরু হলো, কাজ, আবহাওয়া এবং কিছু আনুষ্ঠানিক প্রশ্ন। রোহান নিজের ড্রয়িং বুক নিয়ে এলো এবং অর্জুনকে সেই পাতাগুলো দেখালো যাতে তারা, সংখ্যা এবং ভাঁজ করা কাগজের ছবিতে ভরা ছিল। অর্জুন সেই ছবিগুলো দেখল এবং তার মন ভরে উঠল। তুমি খুব ভালো আঁকো, অর্জুন সততার সাথে বলল। রোহান হাসল। সেই দুর্লভ হাসি দেখে অঞ্জলির চোখ ভিজে এলো। কিন্তু সেই বাড়িতে প্রত্যেকে এই সাক্ষাৎকে একই চোখে দেখছিল না। অঞ্জলির এক দূরসম্পর্কের আত্মীয় এবং তাদের পারিবারিক বিষয়ের ম্যানেজার শ্রীপ্রসাদ সেই সময় ঘরে এলেন। তিনি খুব সতর্ক ব্যক্তি ছিলেন, যিনি সবকিছু সন্দেহের চোখে দেখতেন। তার নজর অর্জুনের ওপর পড়ল এবং তারপর জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই পুরনো সাইকেলটির ওপর। তার মুখে অপছন্দের ভাব ফুটে উঠল। এই যুবক কে? তিনি কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন। অঞ্জলি সংক্ষেপে পরিচয় দিল। এটি সেই ব্যক্তি যে পার্কে রোহানকে সাহায্য করেছিল। শ্রীপ্রসাদ মাথা নাড়লেন, কিন্তু তার চোখ অর্জুনকে খুঁটিয়ে দেখতে লাগল। তিনি সেখানেই বসে পড়লেন এবং অর্জুনকে প্রশ্ন করতে শুরু করলেন। তার প্রশ্নগুলো খুব ভদ্র ছিল, কিন্তু সেগুলো সূচের মতো বিঁধছিল। তুমি কি করো? কোথায় থাকো? আমার ভাইপোকে কিভাবে চেনো? অর্জুন খুব মেপে মেপে উত্তর দিল। তার এই ধরনের প্রশ্নের অভ্যাস ছিল। সে জানত যে এই প্রশ্নগুলো তাকে জানার জন্য নয়, বরং তার সামাজিক অবস্থান মনে করিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে। যখন শ্রীপ্রসাদ জিজ্ঞেস করলেন যে অর্জুন কেন বারবার রোহানের সাথে দেখা করতে চায়, তখন অঞ্জলি হস্তক্ষেপ করে বলল যে এতে ভুল কিছু নেই। শ্রীপ্রসাদ অঞ্জলি এবং তারপর অর্জুনের দিকে তাকালেন এবং ধীরে বললেন, আমার মনে হয় আমাদের একটু সাবধান থাকা উচিত। রোহানের মতো বাচ্চাদের হুটহাট সবার সাথে মেলামেশা করানো ঠিক নয়, বিশেষ করে যাদের বংশ পরিচয় বা পটভূমি আমরা জানি না। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। রোহান তার ড্রয়িং বুক বন্ধ করে দিল এবং সে ঘাবড়ে তাকাতে লাগল। অর্জুন স্বাভাবিকভাবেই নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। যদি আমি আপনাদের বিরক্ত করে থাকি তবে আমি বিদায় চাইছি, অর্জুন বলল। কিন্তু তখনই রোহান চিৎকার করে বলল, না। সে দৌড়ে গিয়ে অর্জুনের জামার শেষ প্রান্ত ধরে ফেলল। রোহানের সেই চিৎকারে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অঞ্জলি, শ্রীপ্রসাদ এবং এমনকি বাড়ির পরিচারকরাও যে যার জায়গায় জমে গেল। রোহান, যে কখনো কাউকে স্পর্শ করতে দিত না এবং অপরিচিতদের থেকে মাইলের পর মাইল দূরে থাকত, আজ একজন সাধারণ যুবকের যাওয়া আটকানোর জন্য তার পুরনো আর ঘামে ভেজা জামাটি নিজের ছোট ছোট আঙুল দিয়ে এত জোরে ধরেছিল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। এটি কেবল একটি ধরা ছিল না, বরং এটি একটি এমন ডাক ছিল যার জন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না। রোহানের এই আচরণের পর কি অঞ্জলি অর্জুনকে তার জীবনের অংশ করতে পারবে, নাকি শ্রীপ্রসাদের মতো মানুষদের সন্দেহের দেওয়াল তাদের আলাদা করে দেবে? জানতে পড়ুন গল্পের পরবর্তী অংশ। রোহান বাবা, হাত ছাড়ো। শ্রীপ্রসাদ নিজের গলার স্বর কিছুটা নরম করার চেষ্টা করলেন, কিন্তু তার চোখে তখনও সেই একই ঘৃণা আর অবজ্ঞা ছিল। এটা তোমার জন্য ঠিক নয়। আমরা এই লোকটার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানি না। দেখো, তোমার জামা নোংরা হচ্ছে। না,
রোহান নিজের গলার স্বর আরও চড়াল। তার চোখ ভেজা ছিল, কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যা অঞ্জলি আগে কখনো দেখেনি। এটাই সেই তারা, এটাই সেই অনুভূতি যা আমার মনে আছে। রোহানের শরীর কাঁপছিল, কিন্তু সে নিজের ধরা আলগা করল না। অঞ্জলির মনটা যেন ডুবে যেতে লাগল, এবং তারপর হঠাৎ এক বিশাল ঢেউয়ের মতো উপরে উঠে আসলো। সে শ্রীপ্রসাদের দিকে তাকালো এবং এমন এক স্বরে কথা বলল যা খুব শান্ত ছিল, কিন্তু তাতে লোহার মতো শক্ত ভাব ছিল। চাকাজি, এবার অনেক হয়েছে। অর্জুন এখানে আমার আর রোহানের ইচ্ছা এসেছে, আর যদি আমার ছেলে তাকে এইভাবে আটকাতে চায়, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে যা আপনার ব্যবহারিক আর সন্দেহপ্রবণ বুদ্ধি কখনো বুঝতে পারবে না। শ্রীপ্রসাদের মুখ রাগে লাল হয়ে গেল। তার অপমান হয়েছে, কিন্তু অঞ্জলির মর্যাদা আর তার দৃঢ় মুখ দেখে তিনি বুঝতে পারলেন যে এখন বিতর্ক করা বৃথা। ঠিক আছে, যদি তুমি একজন সাধারণ শ্রমিকের জন্য নিজের পরিবারের পরামর্শকে অবজ্ঞা করতে চাও, তবে তোমার ইচ্ছা। তিনি রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন সেই আলিশান লিভিং রুমে কেবল অঞ্জলি, অর্জুন আর রোহান বেঁচেছিল। জানলার বাইরে থেকে আসা পরন্ত বিকেলের সোনালি রোদের আলো অর্জুনের ধুলো মাখা মুখ আর তার ছেড়ে যাওয়া সাইকেলের চপ্পলের ওপর পড়ছিল, যা সেই ঝকঝকে ঘরে আরও বেশি বেমানান লাগছিল। কিন্তু সেই মুহূর্তে অঞ্জলির কাছে তাকেই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হচ্ছিল। অর্জুন, অঞ্জলি খুব ধীরে করে ডাকল। তার গলা ধরে আসলো। তোমার কি সেই রাতের কথা আর কিছু মনে আছে, যখন তুমি সেই তারাটি প্রথমবার ঘাজ করেছিলে? সেটা কোন রাত ছিল? অর্জুন নিজের নজর নিচু করল, যেন সে নিজের মস্তিষ্কের পুরনো আর ধুলোমাখা ফাইলগুলো খুলছে। দিদিমা সবসময় বলতো যে যখন চারদিকে মৃত্যুর ছায়া থাকে আর অন্ধকার খুব গভীর হয়, তখন মানুষকে আলোর সন্ধান করা উচিত। আমার মনে আছে সেটা একটা ভয়াবহ ঝড়ের রাত ছিল। শ্মশানের পাশে খুব জল জমেছিল। সেই মহিলা, তিনি মাটিতে মাখামাখি হয়েছিলেন আর খুব যন্ত্রণায় ছিলেন। দিদিমা তার প্রসব করানোর চেষ্টা করছিল, আর আমি বাইরে একটা পুরনো খুঁটির পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ঠান্ডায় কাঁপছিলাম। আমার এত ভয় লাগছিল যে মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। অঞ্জলি নিজের হাত মুখের ওপর রাখল। তার চোখের জল আর থামার নাম নিচ্ছিল না। অর্জুন বলে চলল যেন সে কোনো ঘোরের মধ্যে আছে। আমার মনে হলো যে যদি আমি কিছু না করি তবে সব শেষ হয়ে যাবে। মায়ের কথা মনে পড়ছিল, তাই আমি মাটিতে পড়ে থাকা একটা পেরেক আর ছেঁড়া পুরনো কাগজ তুললাম আর সেটাকে ভাঁজ করতে শুরু করলাম। দিদিমা আমাকে শিখিয়েছিল যে কাগজের তারা বানালে ভয় কমে। আমি সেই তারাটা ভাঁজ করলাম আর মনে মনে ভগবানকে বললাম যে এই বাচ্চাকে আর এই মাকে কিছু হতে দিও না। অঞ্জলির চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। সে উঠে অর্জুনের সামনে এসে দাঁড়াল। তার পুরো পৃথিবী এখন কেবল সেই একটা মুহূর্তকে কেন্দ্র করে গুটিয়ে গিয়েছিল। অর্জুন, তুমি কি জানো সেই মহিলা কে ছিল? অর্জুন তাকে অবাক হয়ে আর কিছুটা ভয় পেয়ে দেখল। না, আমরা কখনো জানতে পারিনি। দিদিমা বলতো যে পুণ্য করে সেটাকে শ্মশানের ছাইয়ের মতো বাতাসে উড়িয়ে দেওয়া উচিত। সেটা মনে রাখা অহংকার। আমরা তো শুধু আমাদের কর্তব্য পালন করছিলাম। সেই মহিলা আমি ছিলাম, অর্জুন। অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। তার স্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হল। আর সেই বাচ্চা যে আজ তোমার হাত ধরে দাঁড়িয়ে আছে, যার জামা তুমি ধরেছিলে, এটি সেই রোহন, যাকে তুমি আর তোমার দিদিমা সেই রাতে নলখাগড়ার ঝোপ আর শ্মশানের ঠান্ডা মাটির মাঝে মরে যাওয়া থেকে বাঁচিয়েছিলে। অর্জুনের হাত বুড়িভাবে কাঁপতে লাগল। তার মনে হলো যেন তার কানে ভোঁ ভোঁ শব্দ হচ্ছে আর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সেই 11 বছরের অর্জুন, সেই কাদা ভরা রাস্তা, সেই কান্নার শব্দ, দিদিমার সেই সাদা শাড়ি, তারপর দিদিমার অসুস্থতা, সেই একাকিত্ব, বছরের পর বছর দারিদ্র্য আর রাস্তায় কাটানো সেই কালো রাতগুলো, সব কিছু বিদ্যুতের চমকের মতো তার চোখের সামনে ভেসে উঠল। সে ধীরে ধীরে নিচে রোহনের দিকে তাকাল, যার চোখে এখন সেই খামোশ চেনার দৃষ্টি ছিল যার কথা অঞ্জলি বলছিল। আপনি সেই ছিলেন। অর্জুনের স্বর এত ধীর ছিল যে তা কষ্টে শোনা যাচ্ছিল। তার চোখে সেই 10 বছরের দুঃখ আর হঠাৎ পাওয়া এই সত্যিটা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। হ্যাঁ, অঞ্জলি অর্জুনের খসখসে আর পরিশ্রমী হাতগুলোকে নিজের কোমল হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে 10 বছর ধরে খুঁজছিলাম। আমি গোয়েন্দা লাগিয়েছিলাম। আমি সেই পুরনো মফস্বলের চক্কর কেটেছি, কিন্তু তুমি আর তোমার দিদিমা যেন কুয়াশায় মিলিয়ে গিয়েছিলে। আমি জানতাম না যে আমার রক্ষক আমারই শহরে এত কষ্টের মধ্যে বেঁচে আছে। আমি এখানে প্রাসাদে ঘুমাচ্ছিলাম, আর তুমি সেই নোংরা নালার পাশের ঘরে। অঞ্জলি আর বলতে পারল না। তার স্বর কান্নায় ভেজে গেল।
অর্জুন কিছু বলল না। তার মনে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা অদ্ভুত শান্তি ছিল। তার নিজের দিদিমার শেষ কথাগুলো মনে পড়ল, যে কপাল বা ভাগ্যের হিসাব ওপরওয়ালা রাখেন। দিদিমা ঠিকই বলতো, অর্জুন ভারী গলায় বলল, জীবনের চক্র সবসময় পূর্ণ হয়। আমি কখনো ভাবিনি যে সেই রাতের শেষ এখানে হবে। রোহন অর্জুনের হাত আরও জোরে চেপে ধরল আর নিজের মাথা অর্জুনের কোমরে ঠেকাল। সেই বাচ্চা যে কাউকে কাছে আসতে দিত না, আজ সেই অপরিচিত মানুষের মধ্যে নিজের প্রাণ খুঁজে পাচ্ছিল। অঞ্জলি অনুভব করল যে এটা কেবল কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা সেই শুদ্ধ আর নিঃস্বার্থ প্রেমের ফল যা একটা 11 বছরের বাচ্চা সেই ঝড়ের রাতে দেখিয়েছিল। অর্জুন, আমি এই ঋণ 7 জন্মেও শোধ করতে পারব না, অঞ্জলি নিজের চোখ মুছতে মুছতে বলল। তার গলায় এখন এক নতুন সংকল্প ছিল। কিন্তু আমি এখন তোমাকে এক মুহূর্তের জন্যেও নিজের থেকে দূরে যেতে দেব না। এই বাড়ি, এই সম্পদ, সবকিছু অর্থহীন যদি আমি নিজের রক্ষককে এই অবস্থায় ছেড়ে দিই। তুমি এখন আর মজুরি করবে না, তুমি এখানে থাকবে আমাদের সঙ্গে। তুমি রোহনের বড় ভাই আর এই বাড়ির ছেলে। অর্জুন কিছু বলল না। তার চোখ থেকে কয়েক ফোঁটা জল অঞ্জলির মেঝের ওপর পড়ল। সেই 10 বছরের একাকিত্ব আর সেই কঠিন সংগ্রাম যেন এক নিমিষে ধুয়ে গেল। তার মনে হল তার দিদিমা হয়তো ওপর থেকে মেঘের আড়াল থেকে তাকে দেখছেন আর হাসছেন যে তার নাতি শেষ পর্যন্ত নিজের ঘরে পৌঁছে গেছে। পরের কয়েক ঘণ্টায় বাড়ির দৃশ্য পাল্টে গেল। অঞ্জলি ব্যক্তিগতভাবে অর্জুনের জন্য সবচেয়ে ভালো ঘর তৈরি করালো। সে তাকে কোনো চাকর বা অপরিচিতর মতো নয়, বরং এক হারিয়ে যাওয়া গৌরবের মতো দেখছিল। অর্জুন যে এখন পর্যন্ত ছেঁড়া পুরনো পোশাকে গলিতে গলিতে ঘুরে বেড়াত, সে সেই সম্মান পাচ্ছিল যার কথা সে স্বপ্নেও ভাবেনি। রাতের খাবারের টেবিলে অঞ্জলি অর্জুনকে নিজের পাশে বসালো। রোহন অন্যদিকে বসেছিল আর বারবার অর্জুনের থালায় খাবার তুলে দিচ্ছিল। শ্রীপ্রসাদ দূর থেকে এসব দেখছিলেন, তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। তিনি বুঝেছিলেন যে যে যুবককে তিনি আবর্জনা ভাবছিলেন সেই এই পরিবারের সবচেয়ে বড় ভিত্তি। অঞ্জলি নিজের কোম্পানির আইনি পরামর্শদাতাকে ফোন করল আর নির্দেশ দিল যে অর্জুনকে তার কোম্পানিতে একটি সম্মানজনক পদ আর অংশীদারিত্ব দেওয়া হোক, সাথে তার নামে একটি বড় ট্রাস্ট বানানো হোক যা অনাথ বাচ্চাদের সাহায্য করবে। খাবার খাওয়ার পর অর্জুন আর রোহন ব্যালকানিতে গিয়ে বসল। বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছিল, কিন্তু এইবার তা ডরাবনি ছিল না। বৃষ্টির ফোঁটা কাচের ওপর পড়ে এক মধুর সঙ্গীত তৈরি করছিল। অর্জুন একটা রঙিন কাগজ তুলল আর খুব নিপুণভাবে সেটাকে ভাঁজ করতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই তার হাতে একটা সুন্দর আর উজ্জ্বল কাগজের তারা তৈরি হল। সে সেই তারাটা রোহনকে দিল। রোহন সেই তারাটা হাতে নিল আর প্রথমবার খিলখিল করে হেসে উঠল। সেই হাসি অঞ্জলির কানে কোনো স্বর্গীয় সঙ্গীতের মতো বাজল। অঞ্জলি দরজার পাশে দাঁড়িয়ে এসব দেখছিল আর অনুভব করল যে 10 বছর আগে সেই ঠান্ডা আর ভয়াবহ শ্মশানে যে যন্ত্রণাদায়ক কাহিনী শুরু হয়েছিল তা আজ ভালোবাসা আর কৃতজ্ঞতার খুশির মোড়ে এসে পৌঁছেছে। সত্যি, পুণ্য বা ভালো কাজ সময়ের ধুলোর নিচে চাপা পড়ে থাকতে পারে। মানুষ তাকে ভুলে যেতে পারে, তাকে অবজ্ঞা করতে পারে, কিন্তু মহাবিশ্ব তাকে কখনো ভুলে না। অর্জুনের সেই এক ছোট নেকি বা ভালো কাজ, এক 11 বছরের বাচ্চার সেই নিঃস্বার্থ সাহস আজ এক বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে, যার ছায়ায় এখন 3টে জীবন সুরক্ষিত ছিল। ঘরের বাতাস এখন ভারী ছিল না, তাতে ভবিষ্যতের আশা আর ফেলে আসা দিনের প্রতি সম্মান ছিল। অঞ্জলি জানত যে তাকে এখন আর সেই পুরনো অপরাধবোধ নিয়ে বেঁচে থাকার দরকার নেই, আর অর্জুন জানত যে তার পরিশ্রম আর দিদিমার শিক্ষা অবশেষে সফল হয়েছে। বাইরে শহর তখনও আলোয় ঝলমল করছিল, মানুষ এখনও নিজের ব্যস্ততায় মগ্ন ছিল, কিন্তু ঘরের ভেতরে 3 জন মানুষ যারা একসময় অপরিচিত ছিল আজ এক অটুট বন্ধনে বাধা পড়েছিল। এমন এক বন্ধন যার রক্তের সম্পর্কের প্রয়োজন ছিল না, কারণ তা মানবতার সবচেয়ে শুদ্ধ কালি দিয়ে লেখা হয়েছিল। অর্জুন সেই রাতে নিজের নতুন ঘরের জানলার পাশে বসে রইল। ঘরটা খুব চমৎকার ছিল, বিছানা খুব নরম ছিল আর বাতাসে এক দামি সুগন্ধ ছিল। কিন্তু তার মন এখনও সেই পুরনো দুর্গন্ধযুক্ত আর স্যাঁতস্যাঁতে ঘরের স্মৃতিতে আটকে ছিল যা সে এইমাত্র ছেড়ে এসেছে। তার মনে হচ্ছিল এসব একটা স্বপ্ন। যদি সে নিজের চোখ বন্ধ করে তবে হয়তো সে আবার সেই ভাঙা খাটিয়ায় জেগে উঠবে যেখানে ছাদ থেকে জল পড়ত। সে নিজের হাতের তালুগুলোকে ভালো করে দেখল। সেই হাতগুলো যা খাটাখাটনির কারণে খসখসে হয়ে গিয়েছিল,
যাতে কাদা আর ঘামের দাগ চিরকালের জন্য বসে গিয়েছিল। সেই হাতগুলো কখনো এক মা আর বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছিল, আর আজ সেই হাতগুলোই নিজের ভাগ্যের নতুন রেখা লিখেছে। অঞ্জলি চুপচাপ ঘরের দরজায় এসে দাঁড়াল। সে দেখল অর্জুন এখনও সেই পুরনো ইস্ত্রি করা জামাটা পরে আছে যা সে বাড়িতে আসার সময় পরে এসেছিল। তুমি ঘুমালে না? অঞ্জলি খুব কোমল স্বরে জিজ্ঞেস করল। অর্জুন চমকে উঠে দাঁড়াল। না, একটু অদ্ভুত লাগছে, আমার এমন জায়গায় থাকার অভ্যেস নেই। অঞ্জলি ভেতরে আসলো আর তার পাশের চেয়ারে বসল। সে অনুভব করল যে অর্জুনের মনে এখনও একটা সংকোচ আছে, এমন এক দেয়াল যা বছরের পর বছর দারিদ্র্য আর একাকিত্ব খাড়া করে দিয়েছে। অর্জুন, অঞ্জলি তার হাত ধরে বলল, তোমাকে এখানে এমন অনুভব করার দরকার নেই, এটা তোমার ঘর। তুমি 10 বছর আগে যা করেছিলে তা কোনো ছোট কথা নয়। তুমি না কেবল আমার আর রোহনের প্রাণ বাঁচিয়েছিলে, বরং তুমি আমাকে মানবতার ওপর আবার বিশ্বাস ফিরিয়ে দিয়েছিলে। অর্জুনের চোখে জল এসে গেল। দিদিমা সবসময় বলতো যে যদি আমরা কারো ভালো করি তবে আমাদের সেটা ভুলে যাওয়া উচিত। তিনি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই রাতের কথা কারো কাছে বলেননি। অঞ্জলি মাথা নাড়ল। শান্তি দেবীর মতো মহিলারাই এই পৃথিবীকে বাসযোগ্য করেন। আমার খুব দুঃখ হয় যে আমি তার সঙ্গে দেখা করতে পারলাম না, তাকে ধন্যবাদ দিতে পারলাম না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তার স্মৃতি সবসময় এই বাড়িতে আর আমার কাজে জীবিত থাকবে। অঞ্জলি সেই রাতেই সিদ্ধান্ত নিল যে সে নিজের পুরনো গ্রামে একটি খুব বড় আর আধুনিক স্বাস্থ্যকেন্দ্র বানাবে, যার নাম হবে শান্তি দেবী মেমোরিয়াল হসপিটাল। সেখানে প্রসব আর শিশুদের যত্ন একেবারে বিনামূল্যে হবে, যাতে ভবিষ্যতে অন্য কোনো মহিলাকে সেইভাবে শ্মশানে লাওয়ারিশ বা অসহায়ভাবে ছেড়ে দেওয়া না হয়, যেমনটা তার সঙ্গে হয়েছিল। যেমন যেমন দিন কাটতে লাগল, অর্জুন ধীরে ধীরে সেই বাড়ির অংশ হতে লাগল। রোহনের জন্য অর্জুন এখন শুধু একজন রক্ষক নয়, বরং একজন পথ প্রদর্শক হয়ে গেল। রোহন যে আগে ঘণ্টার পর ঘণ্টা চুপ থাকত, এখন অর্জুনের সঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। অর্জুন তাকে কাগজ দিয়ে আলাদা আলাদা আকৃতি বানানো শেখাত, কখনো পাখি, কখনো নৌকা, তো কখনো সেই জাদুকরী তারা। রোহনের স্কুলের শিক্ষকরা জানালেন যে এখন সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছে, আর তার স্মৃতির ব্যবহার এখন সে কেবল ভয়কে মনে রাখার জন্য নয়, বরং নতুন জিনিস শেখার জন্য করছে। অর্জুনও নিজের পড়াশোনা আবার শুরু করার সিদ্ধান্ত নিল। সে অঞ্জলির কোম্পানির কাজকর্ম বুঝতে শুরু করল। তার কাছে পুঁথিগত জ্ঞান হয়তো কম ছিল, কিন্তু তার কাছে সংগ্রামের সেই অভিজ্ঞতা ছিল যা কোনো ম্যানেজমেন্ট স্কুল শেখাতে পারে না। একদিন অঞ্জলি অর্জুন আর রোহনকে নিয়ে সেই পুরনো শ্মশানে জায়গায় গেল। এখন সেই জায়গা আগের মতো ভয়াবহ ছিল না। অঞ্জলি সেখানে একটি সুন্দর স্মারক বানিয়েছিল। এক হাতে কাগজের তারা নিয়ে থাকা একটি বাচ্চার মূর্তি ছিল। এটি সেই সব অজ্ঞাত নায়কদের জন্য একটি শ্রদ্ধাঞ্জলি যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যের সাহায্য করে। অঞ্জলি অর্জুনের দিকে তাকালো আর বলল, এখান থেকেই আমাদের গল্প শুরু হয়েছিল। এখানে যন্ত্রণা ছিল, অন্ধকার ছিল আর ভয় ছিল, কিন্তু তুমি নিজের আলো দিয়ে সেটা বদলে দিয়েছ। শ্রীপ্রসাদ এখন অর্জুনের সামনে নজর মেলাতে ইতস্তত করতেন। অঞ্জলি তাদের বাড়ির কাজকর্ম থেকে সরিয়ে দিয়েছিল আর পরিষ্কার করে দিয়েছিল যে এই পরিবারে এখন অর্জুনের স্থান সবার ওপরে। অর্জুন কখনো শ্রীপ্রসাদের প্রতি কোনো বিদ্বেষ রাখেনি। সে শিখেছিল যে ক্ষমা করে দেওয়াই সবচেয়ে বড় জয়। সে প্রায়ই সেই পুরনো বাজারে যেত যেখানে সে কাজ করত, আর ওখানকার গরিব বাচ্চাদের খাবার খাওয়াত। সে নিজের পুরনো সাইকেলটাকে একটি বিশেষ কোণে যত্ন করে রেখেছিল, যাতে সে কখনো এটা না ভুলে যায় যে সে তার সফর কোথা থেকে শুরু করেছিল। এক সন্ধেবেলা যখন পুরো শহর দীপাবলির আলোয় ঝলমল করছিল, অঞ্জলি, অর্জুন আর রোহন নিজেদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। অঞ্জলি আকাশের দিকে তাকিয়ে বলল, আজকের রাত 10 বছর আগের সেই ঝড়ের রাত থেকে কত আলাদা। অর্জুন হেসে একটি কাগজের তারা আকাশের দিকে উড়িয়ে দিল, যেন সে নিজের দিদিমাকে কোনো বার্তা পাঠাচ্ছে। রোহন অর্জুনের হাত শক্ত করে ধরে নিল। সেই মুহূর্তে কোনো শব্দ ছিল না, শুধু এমন এক শান্তি ছিল যা কেবল সেই সব মানুষ পায় যারা ঝড় পার করে এসেছে। এই গল্পের শেষ কেবল এক সফলতার গল্প নয়, বরং এটি সেই নিঃস্বার্থ ভাবের জয় যা আজকের দুনিয়ায় কোথাও হারিয়ে যাচ্ছে। 11 বছরের অর্জুনের সেই সাহস আর শান্তি দেবীর সেই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ছোট থেকে ছোট কর্মের ফল কোথাও না কোথাও কোনো না কোনো সময় নিশ্চয়ই পাওয়া যায়। পুণ্যের কোনো মুখ হয় না, তার কোনো ধর্ম বা জাতি হয় না। তা তো শুধু একটা ডাক যা এক হৃদয় থেকে বের হয় আর অন্য হৃদয়ে পৌঁছায়। অঞ্জলি এখন আগের চেয়ে অনেক বেশি খুশি ছিল।
তার ব্যবসা বাড়ছিল, কিন্তু তার সবচেয়ে বড় ধন ছিল সেই শান্তি, যা সে নিজের ঘরে পাচ্ছিল। রোহন এখন এক স্বাভাবিক আর সুখী বাচ্চা হয়ে গিয়েছিল। আর অর্জুন, সে এখন আর সেই অন্ধকারের অংশে ছিল না, বরং সে নিজেই এক সূর্য হয়ে উঠেছিল, যে অন্যের জীবন থেকে অন্ধকার দূর করছিল। জীবন নিজের হিসাব পূর্ণ করে নিয়েছিল। যন্ত্রণার বদলে ভালোবাসা, একাকিত্বের বদলে পরিবার, আর সেই পুরনো ঋণের বদলে এমন এক ভবিষ্যৎ যা এখন আর কোনো ঝড়ে ভয় পাবে না। ঘরের পরিবেশ এখন একদম শান্ত হয়ে গিয়েছিল। সেখানে কোনো গোলমাল ছিল না, কোনো বড় চাঞ্চল্য ছিল না। কিন্তু সেই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ এটা গভীরভাবে অনুভব করছিল যে আজ জীবনের এক বিশাল আর অসম্পূর্ণ অংশ নিজের সঠিক জায়গায় পৌঁছে গেছে। এসব কেবল অতীতের যন্ত্রণাকে কমানোর জন্য ছিল না, বরং এই জন্য ছিল যাতে আগামী দিনে এমন ভুল আর এমন বাধ্যবাধকতা যেন আর কখনো কারো সামনে না আসে। সেই রাতে রোহন অনেকক্ষণ অর্জুনের কাছে বসে রইল, আর দুজনে মিলে কাগজের তাড়া ভাঁজ করতে লাগল। তাদের হাত খুব সাবধানে আরেকটি ছন্দের সঙ্গে কাগজগুলো ভাঁজ করছিল। অঞ্জলি কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দুজনকে দেখতে লাগল। গত কয়েক বছরে প্রথমবার সে নিজের মন এত হালকা আর শান্ত অনুভব করছিল, যেন তার বুকের উপর রাখা কোনো খুব ভারী পাথর আজ হঠাৎ সরে গেছে। সে এখন এটা ভালো করে বুঝে গিয়েছিল যে পৃথিবীতে কিছু অবদান আর কিছু সম্পর্ক এমন হয় যাদের না তো শক্তি দিয়ে বদলানো যায়, আর না তো সম্পদ দিয়ে শোধ করা যায়। সেই অবদানের ঋণ কেবল তাদের পুরো হৃদয় দিয়ে গ্রহণ করে, আর সেই মানুষগুলোকে নিজের জীবনে সেই সম্মান আর স্থান দিয়েই শোধ করা যেতে পারে যার তারা আসলে যোগ্য। জানলার বাইরে পুরো শহর আলোয় স্নান করছিল, আর লোক নিজেদের রোজকার ব্যস্ত জীবনে মগ্ন ছিল। কিন্তু সেই ঘরের ভেতরে ৩ জন মানুষ, যারা কখনো একে অপরের জন্য পুরোপুরি অপরিচিত ছিল, আজ এক পরিবারের মতো খুব কাছে বসেছিল। এই অটুট বন্ধন কোনো রক্তের সম্পর্কের কারণে তৈরি হয়নি, বরং এটি সেই এক ঝড়ের রাতের দান ছিল, যখন ১১ বছরের এক ছোট ছেলের নিঃস্বার্থ করুণা, সাহস আর তার দিদিমার মমতা তাদের সবার নিয়তিকে নিঃশব্দে চিরকালের জন্য বদলে দিয়েছিল। দুনিয়ায় যা কিছু আসলে সুন্দর আর নেক বা ভালো, তা প্রায়ই খুব নিভৃত বা খামোশ হয়। তার শোরগোল করার বা তৎক্ষণাৎ পরিচিতি পাওয়ার কোনো ইচ্ছা থাকে না। কখনো কখনো একটি ছোট অবলম্বন, একটি ছোট সাহায্য, সেই সময় যখন অন্য মানুষ নিরাশার সবচেয়ে গভীর কুঁয়োয় পড়ে আছে, একটি পুরো জীবনের দিশা আর ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট হয়। সত্যিকারের দয়া কখনো সময় আর কঠিন পরিস্থিতির বিচার করে না। তা কোনো পুরস্কারের কাঙাল হয় না, আর না তো তাকে মানুষের নজরে আসার জন্য কোনো উঁচু মঞ্চে দাঁড়ানোর প্রয়োজন হয়। গল্পটি আপনার কেমন লাগলো আমাদের জানাবেন। আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে এটি পড়ছেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার জীবনেও কি এমন কেউ আছেন যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন? আপনার সেই অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।